আহা, স্যারের কি ঘুম দিচ্ছে নিশ্চিন্তে। বেলা 12টা বাজে আর স্যার এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছে। ওই হারামজাদা ওঠ। আমার তো কোনো সারা শব্দই নেই, ঘুমের দেশে ডান্স করতেছি, হয়তো লুঙ্গি ড্যান্স। তখন ভাবি আবার বলল, সারা বছর পড়াশোনা করার খোঁজ নেই, বই খাতা কলমের খোঁজ নাই, পরীক্ষা আসলেই আহা কি ভালো ছাত্র, একেবারে দুধের ভাত। সারা বছর রাত বসে পড়ে একেবারে উল্টে পাল্টে ফেলে সব, আর রাত দিন ভোরে ঘুমায়। ওই হারামজাদা ওঠ বলছি। আমার তো ঘুম থেকে ওঠার কোনো নামই নেই। তখন ভাবি একটা লাথি মেরে বলে, ওই হারামজাদা ওঠ, আর কত ঘুমিয়ে থাকবি, এখন ওঠ, অনেকটা বেলা হয়েছে। ভাবি আর একটু ঘুমাই, যাও তো ভাবি, অনেক রাত জেগে পড়াশোনা করেছি তো। দেখছি তো কি পড়াটাই না পড়েছিস, টানা 30 মিনিট পড়ে টেবিলের সাথে ঘুমের যুদ্ধ করতে শুরু করেছিলে। মনে হয় সারা রাত জেগে পড়েছিস। এখন উঠে কিছু খেয়ে আয়। আর তুই কি জানিস না আজ তোর এক্সাম? এখন কয়টা বাজে? এখন কয়টা বাজে জানিস? 11টা 38। উঠে আয়, ঘুমাতে হবে না। কি ভাবি, তুমি একটাবারও আমাকে বললে না কেন? আর কিভাবে বলার বাকি রইল? ভাবি প্লিজ, তুমি নীলাকে এ বিষয়ে কিছু বলো না। ও যদি জানতে পারে তাহলে কিন্তু আমার হাড্ডিগুড্ডি সব কিছু ভেঙে এক করে দিবে। তুই তো দেখি আমাকেও অতটা ভয় পাস না যতটা না নীলাকে ভয় পাস। তাড়াতাড়ি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রেডি হচ্ছি কলেজে যাওয়ার উদ্দেশ্যে, কারণ আজকে আমার ফাইনাল এক্সাম। যদি ডাইনি বউটা একবারও জানতে পারে আমি আজকে দেরিতে গিয়েছি তাহলে কী যে হবে আল্লাহ জানে। ও, আপনারা তো কিছুই জানেন না, তাহলে তো আপনাদেরকে পিছনে কিছুর ঘটনা বলতে হয়। আমার নাম আবির আহমেদ নিলয়, সবাই আমাকে নিলয় বলেই ডাকে। ছোটোবেলায় মা বাবা মারা যায়, ছোটোবেলা থেকে ভাইয়া কোলে পিঠে করে মানুষ করেছে। পৃথিবীতে ভাইয়া আর ভাবি ছাড়া আমার আর কেউ নেই। গ্রাম থেকে কলেজটা শেষ করেছি, তাই ভাইয়া বলল যে ঢাকায় ভালো একটা ভার্সিটিতে অ্যাডমিশন নেওয়ার জন্য। আমার ভাইয়া ভাবিকে ছেড়ে দূরে কথা পড়াশোনা করতে একদমই মোটেও ইচ্ছে করে না, কিন্তু বড় ভাইয়ের কথায় যাওয়া লাগবে। তাই কি আর করার, আমার কলেজের গার্লফ্রেন্ডের সাথে দেখা করে যেতে হবে। বেচারি আমাকে অনেক ভালোবাসে, কিন্তু ওর জন্য আমার এখনও কোনো ফিলিংস আসে না। ওকে জায়গা মতো আসতে বলি, এরপরে আমিও ওই জায়গায় চলে যাই। যাওয়ার পরে আমাকে দেখে ও জড়িয়ে ধরে বলতে লাগলো, তুমি জানো আমি তোমাকে কত মিস করেছি। আর যখন শুনেছি তুমি ঢাকায় চলে যাবে, আমার কি কষ্ট হচ্ছে আমি তোমাকে বোঝাতে পারবো না। তুমি যদি বলো তাহলে আমি এখানেই থেকে যাব তোমার জন্য সোনা। না, একদমই না। তোমার পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়াতে হবে, তারপর না তুমি আমার মা বাবার কাছে গিয়ে আমার বিয়ের প্রস্তাব দিতে পারবে। তাহলে কি আমি এখন তোমার পায়ে দাঁড়িয়ে আছি নাকি, যে নিজের পায়ে দাঁড়াতে পারছি না? ধুর, তুমি শুধু আমার সাথে ফাজলামে করো। আমি জানি তোমার সাথে আমি কথা বলে পারবো না। তাহলে তুমি বলছো আমাকে ঢাকায় যেতে? তুমি আমাকে একদমই ভালোবাসো না। আমি তো চাই তুমি সব সময় আমার কাছে থাকো, কিন্তু তোমার তো পড়াশোনা করতে হবে। সেজন্য আমি তোমাকে ঢাকা যেতে বলছি। আমার কষ্ট হবে, এতটা কষ্ট হবে, এটা তোমাকে বলে বোঝাতে পারবো না। তুমি যাও, তুমি পড়াশোনা করো। আর হ্যাঁ, তুমি আমাকে কল করতে একদমই কিন্তু ভুলবে না। এটা বলে কান্না করতে থাকে। তখন আমি বললাম, দেখো তুমি যদি কান্না করো তাহলে আমি কিন্তু ঠিকভাবে ঢাকা যেতে পারবো না। না ঠিক আছে, আমি কান্না করবো না। এরপর ওখান থেকে চলে আসি। মনে মনে ভাবছি, শালার ঢাকা শহরের মধ্যে কত সুন্দর সুন্দর মায়া পাওয়া যাবে, কি আনন্দ। এত সুন্দরী মায়াগুলো থাকতে আমিও না এই গ্রামের মধ্যেই পড়ে আছি। আমার লচু মন শুধু লাফাচ্ছে। ভাইয়ার মতে ভালো একটা ভার্সিটিতে অ্যাডমিশন নেই, থাকার মতো ভালো একটা হোস্টেল খুঁজে বের করে নিই। হোস্টেলে ঢোকার পর দেখতে পারি আমার পুরনো বন্ধু আকাশ আর একটা সিনিয়র ভাই আছে, এছাড়া আর কেউ আমার রুমে থাকে না। সব কিছু দেখে মোটামুটি ভালোই লাগলো। এখন শুধু কলেজে যাওয়ার পালা। রাত্রিবেলা বসে আছি, তখন আকাশ বলল, দোস্ত, এখনকার যে ম্যাডামটা আছে না, পুরাই আগুন। কি কস মামা? আর যাই বলিস না কেন, তুই কিন্তু নীলা নামের মেয়েটার কাছ থেকে দূরে থাকবি। কেন? কারণ ও হচ্ছে ভার্সিটির সভাপতির মেয়ে, আর এই ভিপি এখানকার সব সিনিয়র ছেলেরা ওকে ভীষণ ভয় পায়। আর একটা গ্যাং আছে, এই ভার্সিটির সিনিয়র ভাই রনি। আরে তুই চাপ নিস না, এই নিলয় পারে না এমন কোনো কাজ নেই। সকালবেলা রেডি হয়ে যাচ্ছি কলেজের উদ্দেশ্যে, আকাশের বাইকে করে যাচ্ছি। তখনই সামনে দেখি ইয়া বড় সায়েন্স বোর্ডে লেখা আছে সিটি ভার্সিটি। ভার্সিটিটা ঢাকা সাভারে পড়েছে। ক্যাম্পাস দিয়ে হেঁটে যাওয়ার সময় দেখি কতগুলো মেয়ে দাঁড়িয়ে আছে।
ওপাশে অন্য আরও কিছু মেয়ে দাঁড়িয়ে আছে। বাহ, সুন্দর তো মেয়েগুলো। ঢাকায় না আসলে এমন সুন্দর মেয়েগুলো দেখতেই পেতাম না। তখন সামনে দুষ্টু সিনিয়র ভাই এসে বলে, ভাই তোরা নতুন আসছিস না, চল তোদের মেহেদি ডাকছি। কিন্তু আমরা তো মেহেদি দেব না। এই তোমাদের মেহেদি দেওয়ার জন্য কে ডাকছি? বড় ভাই ক্যান্টিনে অপেক্ষা করছি, তোদের যেতে বলছি, চলো। দোস্ত আমি আসি, তুই যা, তোরে ডাকছে। শালা আমার রেখে কাইটা যাবি? ডাকছে তোরে, আমারই না। শালা চল, তুই আমার বন্ধু না? যাওয়া লাগবেই। হ্যাঁ চল যাই। ক্যান্টিনে যাওয়ার পর দেখতে পাই কয়েকটা ছেলে বসে আছে। তখন তাদের মধ্যে একটা ছেলে বলল, কিরে তুই নিলয় না? হ্যাঁ জি ভাই, কিন্তু তুই আমাকে চিনতে পারছস? আমি মেহেদি হাসান রনি। তুই যখন ক্লাস 7-এ পড়তি আমি 10-এ ছিলাম। তুই তো খুব ট্যালেন্টেড। তুই তো তুই তো দেখি সব ভুলে গেছিস, কিন্তু আমার তোর সাথে সব মনে আছে। আরে ভাই, এই জন্যই মুখটা চিনা জানা যাচ্ছিল। আপনি মিমের সাথে প্রেম করতেন তাই না? তাহলে তো তোর সব মনে আছে। মনে থাকবে না কেন? তুমি ছিলে আমাদের স্কুলের টপ প্রেমিক প্রেমিকা। কত নদীর পাড়ে গিয়ে আকাম কুকাম করতাম, মনে আছে? তুমি একদিন ধরা খাইছিলা, আমি আর মাতব চাচা মিলা চড়াইছি। ওই থাম, তুই তো দেখি ইজ্জতের ফালুদা বানাই দিবি। কিরে তুই কি ওরে আগে থেকে চিনিস নাকি? ওরে জানি আমি। ও তাহলে আর কি, রেগিং দিমু তাহলে, যাও ক্লাসে। আরে কি কয়, কি কাছে? পয়েন্ট টু নোট অ্যাট আমি নিলয়। ওকে, ইয়াদ রাখে গানা। যাও তুমি ছোট ভাই। আরে তোরা থাম বেটা, আমাদের সাথে যে নীলার গ্যাংয়ের ঝামেলা হয় আমরা তো ওইসব মিটমাট করতে পারি না। আর নীলয়কে আমি ঠিক মতোই জানি, ও হচ্ছে একটা জিনিস, ওরে আমরা ডিফেন্ড হিসেবে ইউজ করবো। এই বেটা তুই কি শিওর ওই পারবে? আরে বেটা ওরে এখনো চিনিস নাই, দেখ শুধু নীলয়, দেখ নীলা খুবই ডেঞ্জারাস মেয়ে, ওর সাথে আমরা কোনোদিনও জিতে উঠি না। তুই শুধু আমাদের সাথে থাকবি, আমি জানি তুই কি মাল। ওই যে মেয়েদেরগুলো মধ্যে একটা মেয়ে দেখছিস ফর্সা, পরনে প্যান্ট আর গেঞ্জি, ওইটা। ভাই আপনি চিন্তা করবেন না, আমি ওকে দেখে নেব। আমি নীলার দিকে তাকাতেই ক্রাশ খেলাম তার মায়াবী চোখ দেখে। মনে হচ্ছে কোনো আসমান থেকে পরি জমিনে এসে নেমেছে। ওইখান থেকে নীলা তার বান্ধবীদের বলছে, কি রে দোস্ত, এমন কোনো ছেলে নাই যে আমার সামনে লাগতে আসবে। ঠিক বলেছিস। এমন কার এত সাহস যে নীলার সাথে লাগতে আসে? এক মিনিট, ওই ছেলেটাকে রনিদের ওখান থেকে বের হলো নতুন নাকি? হ্যাঁ নতুন। দাঁড়া এক মিনিট, মালটাকে ডাকি। এই পিচ্ছি, এদিকে আয়। জি আমাকে ডাকছেন? কি এভাবে তাকিয়ে আছো কেন? কই কিছু না তো, কিছু বলবেন? চলো পিচ্ছি, কাজ আছে। পিচ্ছি মানে? আমি হয়তো আপনার 2-1 বছরের জুনিয়র হব, আমাকে আর পিচ্ছি বলবেন না। ওকে, তো ভার্সিটিতে নতুন নাকি? তো কি হয়েছে, কেন? দেখতে তো কিউটই আছো, তো চলো তোমাকে একটু র্যাগিং দিই। মানে? তখনই দেখি পেছন থেকে রনি ভাই আসে। এই নীলা তুই কে, ওকে ধরছিস কেন? সেটা কি তোকে বলতে হবে? হ্যাঁ আমাকে বলতে হবে। ও আচ্ছা। নীলা হচ্ছে আমার ছোট ভাই, ওকে ধরলে আমাকে বলতে হবে, আর ওকে যদি ধরিস আমি কিন্তু তোকে ছাড়বো না। ও তাই? ফারজানা, রনি কি বলে শোন, মুখে মনে হয় আর বলি ফুটছে। বাহ ফারজানা আপু, আপনার হাসিটা তো সুন্দর, থ্যাংক ইউ। আর ড্রেসটাও তো খুব সুন্দর, নিশ্চয়ই ব্যান্ডেড তাই না? ওয়াও সো সুইট। এই ছেলে, এই তোর কত বড় সাহস, তুই আমার সামনে আমার ফ্রেন্ডের সাথে ফ্ল্যাট করস? আর তুই না জুনিয়র ফ্ল্যাটিং করতেছ আর তুই লুটুপুটি গেছিস? এই যে আপু, মানে মিস নীলা, অনেক হয়েছে আপনার রাজনীতি। এখন থেকে বোধ করেছেন ভার্সিটিতে রাজনীতি। এখন থেকে না দিদিগিরি করা বন্ধ করেন, দাদাগিরি করার অভ্যাস করেন, বুঝছেন? এখন থেকে নতুন রাজার রাজত্বটা মেনে নিতে শেখেন। কি বললি তুই? যেটা বলছি সেটাই। সো এখন নীলয়ের খেলা দেখবেন। সো বাই বাই সুন্দরী আপুরা। পিচ্ছির সাহস কত বড়, দাঁড়া আমিও তোকে দেখাচ্ছি যে এই নীলা কি জিনিস। আর বলিস না দোস্ত, ছেলেটা কিউট আছে। থাবড়াইয়া তোর দাঁত ফালাইয়া দিমু, দুনিয়ার সব কথা শুনাইয়া গেছে আর তুই গলে গেছিস। মামা কি করছিস তুই? এটা কি শুনি? তুই নাকি নীলাপুদের সাথে ঝামেলা করছিস? আরে ভাই লাগাইছি তো, কি হয়েছে, কি হবে? এসবে যাস না, ওরা খুব ডেঞ্জারাস ভাই, তুই বুঝতে পারছিস না?
ওরা এই ক্যাম্পাসের ভয়ানক গ্যাং, ওদেরকে টিচারও ভয় পায়। ভয় পাওয়া লাগবে না তো। আর এখন থেকে ক্যাম্পাসে শুধু ছেলেদের রাজত্ব চলবে, মেয়েদের রাজত্ব আর চলবে না। আরে ভাই, বুঝতে পারছিস না, ওরা আসলেই খুব ডেঞ্জারাস। আরে বেটা ছাড়, তুই কি মনে করিস আমারে? তোর ভাই আরও ডেঞ্জারাস। কোথা থেকে আসলো নীলা? ওই নীলাকে যদি নাকের জল আর প্রাণের জল একসাথে খাওয়াচ্ছি, তাহলে আমার নামও নিলয় খান না। দেখ ভাই, আজ ওদের সাথে কেউ পারে নাই, আর পারবেও না। আর যাই হোক, আমাদেরকে বিপদে ফেলিস না। আরে বেটা, পারাপারি পরে হবে। এখন বল, খেয়েছিস নাকি? কই থেকে খাবো? এখনো তো কিছুই রান্না করি নাই। তোকে যে বললাম একটা বুয়ানার জন্য। তোর বেটা, আমি কি বুয়া খুঁজতে যাব নাকি? নীলের সাথে লাগতে যাব। সকালবেলা ভার্সিটিতে যাওয়ার জন্য রওনা দিলাম আমি আর আকাশ। একটু পর ক্লাসের সময় হয়ে যায়। আজকে আর নীলা আপুকে দেখতে পাইনি, কারণ নীলা আপুদের ক্লাস ওপরে, আমাদের আগে, তাই ক্লাসে গিয়েছে। ক্লাসে গিয়ে বসতে একজন ম্যাম প্রবেশ করে। ম্যামকে দেখেই আমি ক্লাস খাই। তখন আকাশ আমার চোখ বন্ধ করে বলে। তখন ম্যাম বলে, সবাই কেমন আছো? তখনই সবাই দাঁড়িয়ে বলে ভালো আছি। তখন ম্যাম আমার আর আকাশকে উদ্দেশ্য করে বলে, কি হলো, বসছো না কেন? সো তোমরা এখানে অনেকেই আসছো বিভিন্ন জায়গা থেকে। আজকে আমরা অনেক ইম্পর্টেন্ট কথা বলবো। আমরা আসছি পড়াশোনা করে নিজেদের ক্যারিয়ার করার জন্য। আমাদের নিজেদের একটা স্বপ্ন থাকে। সো এই ভার্সিটিতে অনেক রাজনৈতিক, তাই এইসবের জড়িয়ে নিজের পড়াশোনাটাকে নষ্ট করা যাবে না। তো আমাদের মন দিয়ে পড়াশোনা করতে হবে। দোস্ত, কিভাবে মন দিয়ে পড়বো যদি না সামনে এমন একটা হট টিচার থাকে? এই ছেলে, পিছনে কি দেখো আর ফিসফিসিয়ে কি বলো? হ্যাঁ দাঁড়াও। হ্যাঁ হ্যাঁ, তোমাকেই বলছি। আমাকে? হ্যাঁ তোমাকেই বলছি, দাঁড়াও। তুমি কি কিছু বললে? কই ম্যাম, আমি তো কিছু বলিনি। কিন্তু আমার তো মনে হলো তুমি কিছু বলেছো। না ম্যাম, আপনি না বললেন এইসব থেকে দূরে থাকলে পড়া মনে থাকে? তাই আমার বাবা ছোটোবেলায় বলতো যে যত ভালো ব্রেন সে তত ভালো পড়া মনে রাখতে পারে। তো একই হলো। সো বসো। আর তুমি মুডটা মিউট করে রাখবা অন্তত আমার ক্লাসে। কিন্তু ম্যাম, আমি যদি মিউট থাকি তাহলে আমি যদি পড়া না বুঝি তাহলে বলবো কি করে? আমি তোমাকে সাবধান করছি। তোমাকে যেন আমার প্রিন্সিপালের রুম পর্যন্ত নিয়ে যেতে না হয়। বসো। সো আমরা যেখানে গেলাম, তাহলে আমরা আমাদের সবার কাছ থেকে সবার স্বপ্ন সম্পর্কে জানবো। জি ম্যাম, আমি বলি। এই দাঁড়া, আমি বলি আগে। বলো। ম্যাম, আমার ছোটোবেলা থেকে একটা স্বপ্ন বলবো ম্যাম। বলো। আমার স্বপ্নটা হচ্ছে আমি একটা ম্যাডামের সাথে প্রেম করব। ওয়েট। আর আমার স্বপ্ন হচ্ছে আমার বন্ধুর প্রেম দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো। এই বসো। তোমাকে না বলছি ক্লাসে একটা কথা না বলতে। মিউট থাকো। ক্লাসটা শেষ করে বেরোতেই দেখি নীলা আপু তার গ্যাং নিয়ে কয়েকটা ছেলেকে কানে ধরিয়ে দাঁড় করিয়ে রেখেছে। আমাকে দেখে নীলা আপু ডাক দিয়ে বলল, পিচ্ছি দাঁড়া, এদিকে আয়, এইখানে দাঁড়া। তুই সেদিন কি বলেছিলি আমাকে? কখন কি? তুই নাকি আমাদের রাজত্ব শেষ করে দিবি। তার আগে বল, তোর গ্রামের বাড়ি কোথায়? টাটা টাঙ্গাইল। বাহ, টাঙ্গাইল গ্রামের একটা ছেলে হয়ে তুই আমাদের রাজত্ব শেষ করে দিবি, তাই তো? হাত থেকে কলারটা ছাড়িয়ে বললাম, কি করতে পারি তার সময় হলেই দেখতে পারবেন, বুঝলেন? আচ্ছা তাই? গ্রামের ছেলে তো দেখতে ভদ্র আর দেখতে কিউটও আছিস। তোকে ঢাকা শহরে এসে কি রক্ত গরম হয়ে গেছে নাকি? সিংহরা সবসময় সিংহ হয়ে থাকে, কখনো বিড়াল হয় না। ও আচ্ছা, আমি তোর গ্রামে খোঁজ নিচ্ছি। তুই সিংহ ছিলি না বিড়াল ছিলি? না, একদম খোঁজ নিতে যাবেন না। কেন, তো সবকিছু বের হয়ে যাবে নাকি? ফাঁস হয়ে যাবে? আরে না, খোঁজ নেওয়ার পরে আপনি আমাকে ভয় পাবেন। তাই নাকি? আহা, আপনার মনে হচ্ছে আক্কেল নাই দেখে। একটা ফার্স্ট ইয়ারের ছেলে হয়ে লাস্ট ইয়ারের সব ছেলের বশ হয়ে গেলাম। ব্যাককল কোথাকার, বুঝতে হবে আমার মধ্যে কিছু একটা আছে। আর হ্যাঁ, এই শুকনো মুখ নিয়ে বাইরে যাবেন না। সবাই ভাববে এই ফার্স্ট ইয়ারের ছেলে আপনার 12টা বাজিয়ে দিয়েছে। সরেন। এই তোরা কান ছেড়ে বাঁচা যা। এরপর ওখান থেকে হোস্টেলে চলে আসে। পেছন ফিরে দেখি নীলাপুর রেগে ফায়ার হয়ে গেছে। রাগে নীলাপুর পুরো মুখ লাল হয়ে গেছে। এই ভার্সিটিতে আজ পর্যন্ত কোনো ছেলের সাহস হয়নি আমার মুখের উপরে কথা বলার। আজকে এই ছেলেটা আমাকে এত অপমান করে গেল, ওকে তো আমি ছাড়ছি না। এর প্রতিশোধ আমি যেভাবেই হোক নেব। এ নিলয়, এদিকে আয়, দাঁড়া। কেন ভাই, কি হয়েছে? এভাবে তাকিয়ে আছেন কেন? তোকে কি নীলা মেরেছে? আরে কি বলেন ভাই, আপনি আমাকে চেনেন না?
ও আমাকে মারবে এত সহজ নাকি? আর যাই বলিস, এই তুই একমাত্র ছেলে যে কিনা ওর টর্চার জেল থেকে না কিছু খেয়ে বের হয়ে আসলি। ওটা টর্চার জেল ছিল। ও আচ্ছা, যাই হোক, ওরা আসলে জিজ্ঞেস করেছে, ওদেরকে যা দিচ্ছি না এরপর থেকে কথা বলতে আসলে হিসাব করে কথা বলবে। ও তাই নাকি? বের হওয়ার পরে ওদের শুকনো মুখটা দেখেই, ওই সরেন, সাইড দেন, যাই। হাউস ইজ দ্য পসিবল? ভাই কেমনে পোলাটা বাইর হইল মার না খাইয়া টর্চার জেল থেকে? আরে থাম, শান্ত, আমাদের ছোট ভাই যা করেছে ভালোই করেছে। ওই দেখ নীলা যাচ্ছে, ওকে ডাকবি? ওই নীলা, কিরে কই যাস? আমাদের দলে তো এখন সিংহ ঢুকে গেছে, এখন থেকে তোর পাওয়ারের খেলাটাও আমরাও দেখে নেব। শান্ত, দেখেছিস? আহারে কি সুন্দর মুখটা, একবারে শুকনো কাঠ হয়ে গেছে। চল দোস্ত যাই। নীলের বাচ্চা, আমি তোকে ছাড়ছি না। তুই আমাকে সবার সামনে অপমান করেছিস। হোস্টেলে যাওয়ার সময় নদীর পাড়টা পড়ে, তাই ভাবলাম যে নদীর পাড় থেকে একটু ঘুরে আসি। আমার আবার নদী দেখতে খুব ভালো লাগে। হাঁটতে গেলাম, হাঁটতে খেয়াল করলাম যে একটা ম্যাচের মধ্যে একটা ছেলে আর একটা মেয়ে বসে আছে। কি রোমান্স করছে ছেলেটা, মেয়েটার মাথায় চুলগুলো একটু একটু করে কানে গুঁজে দিচ্ছে। আমি একটু সামনে খেয়াল করলাম, মুখটা যেন চেনা চেনা লাগছে। আরে এটা আকাশ না? আরে সাথেটা তো ম্যাম, আরে আমাদের ইংলিশ ম্যাম। তার মানে শালা আমাদের ম্যাডামটাকে পটিয়ে নিয়েছে। ম্যাম আমাকে দেখে ওখান থেকে লজ্জায় চলে যেতে লাগলো, আর আকাশ ওখান থেকে পালাতে লাগলো। আমার ছেড়ে দে, আমার ভুল হয়েছে। তোর ভুলের গুলি মারি শালা, তুই ম্যাডামকেও পটিয়ে নিয়েছিস, আমাকে একটাবারও বলিসনি। কিভাবে বলবো তোকে? তুই তো সারাদিন ওই নীলাপোটার পিছনে লেগে থাকিস, তাহলে বলার মতো সময় আছে নাকি? নাকি তুই আমার কথা শোনার মতো সময় আছে? কেমনি কি মামা, কিভাবে তুই পটালি একটু বলতো? তখন ম্যাডাম বলছিল যে নিজেই সেভ হতে পারে না, অন্যকে সেভ করবে। তখন থেকে ম্যাডামের সাথে ক্লোজ হয়ে যাই। এরপরে ম্যাডামের নাম্বার নিয়ে, ফেসবুক নিয়ে, এরপর কথা বলতে বলতে একদিন এই নদীর পাড়ে আসতে বলি, এরপর প্রপোজ করে দেই। তাহলে নদীর জল এতটুকু গড়িয়ে ফেলেছিস তুই? যেহেতু জলটা এতটুকু গড়িয়ে গিয়েছে, তাহলে টিটটা তো দেয়াই লাগবে। তোর কি মনে হয় আমি কি মজা করি? চল শালা। আচ্ছা চল, পকেট আজ খালি করবি তুই। ক্যাম্পাসে প্রবেশ করতে দেখি রনি ভাই সহ দাঁড়িয়ে আছে। রনি ভাই, তোমাকে কিছু কথা বলার আছে আমার। কি কথা বল। আচ্ছা একটা কথা বলো তো, আমাদের ভার্সিটিতে মানে লেডি লিডার মানে মেয়ে লিডার কয়জন আছে? 5 জন। 5 জনের মধ্যে নীলা কি ওদের লিডার? হ্যাঁ। আচ্ছা ভাই বলো তো, নীলা কি কোনো বয়ফ্রেন্ড বা ক্রাশ কেউ আছে? না তো, ওর তেমন কিছু নেই আমার জানা মতে। ও যে ডেঞ্জারাস, কেউ ওর সামনে যেতেই ভয় পায়। বাকি 4 জনের? ওদের আছে। বুদ্ধি পেয়েছি। তুমি এক কাজ করো, ওই 4 জন প্রেমিককে আমাদের দলে নিয়ে আসো, আর আমাদের দলে যে কোনো একটা পজিশন দিয়ে দাও। কেন বলতো? কারণ এখনকার মেয়েরা যাকে ভালোবাসে তাদের কথায় ওঠে আর বসে। আমরা এই ফায়দা কাজে লাগাতে পারবো। নিলয়, তুই একটা জিনিস রে। যাই হোক, যা বলেছি তা করতে পারবা তো? আরে পারবো না মানে 100 বার পারবো। আর আমি নীলাকে দেখছি, আর নীলা সম্পর্কে আমার আর কিছু জানার দরকার আছে। শোন, তোর নীলা সম্পর্কে আরো কিছু জানা দরকার আছে। নীলা হচ্ছে গিয়ে ওর মা বাবার একমাত্র মেয়ে। ওর বাবা প্রচুর টাকা, ইউনিভার্সিটি দেখছিস, এটা ওর বাবার। তাই যাই করবি একটু সাবধানে। রাতে শুয়ে শুয়ে ফেসবুক চালাচ্ছিলাম, তখনই দেখলাম আমার কলেজের প্রিন্সিপাল স্যারের কল আসে। সালাম দিলাম। সালাম দেওয়ার পরে প্রিন্সিপাল স্যার বলল, কি ব্যাপার নিলয়, তুমি নতুন ভার্সিটিতে যাওয়ার পরে কি কাণ্ড ঘটাচ্ছ যে তোমার ভার্সিটি থেকে একটা মেয়ে নীলা নামের আমাকে ফোন দিয়ে আজে বাজে কথা বললো? তুমি নাকি ওইখানে মেয়েদেরকে উত্তপ্ত করো, এসেই নানান ধরনের কথা বললো। ঠিক আছে স্যার, আমি আর কোনো কিছু করব না, আপনার কানে আর কোনো কথা আসবে না। আমার সম্পর্কিত সব কিছু বলছেন, আমি কি করি আর কি করেছি। কলেজে থাকা অবস্থায়ও তোমার জন্য শান্তিতে থাকতে পারতাম না, এখন কলেজ থেকে যাওয়ার পরেও তাও পারছি না শান্তিতে থাকতে। এসব বলে স্যার কলটা কেটে দেয়। সো মিস নীলা চৌধুরী, আমি তোমাকে দেখে নেব। এই নীলয় কি জিনিস তুমি হয়তো বুঝতে পেরেছ। সকালে ঘুম থেকে উঠে দেখি আকাশ আগে থেকে চলে গেছে। সারা মেয়ে পাগলা একটা। কলেজের ক্যাম্পাসে প্রবেশ করতে দেখি নীলা আপু তার ক্লাসের দিকে যাচ্ছে। আরে এই যে নীলা আপু, হ্যালো, কেমন আছেন? আপনার খবর কি নেওয়া শেষ? তুই কিভাবে জানলি? আরে যেখানে বলছেন ওখানে
কারো রাজত্ব চলে না, শুধু আমার রাজত্ব চলে। আপনি আমার খবর নেবেন, আমি জানাবো। তুই হয়তো জানিস না, এটা গ্রাম না, এটা শহর। আর এই ভার্সিটির সভাপতিকে জানিস? আমার বাবা। আহা আল্লাহ, আমি ভয় পেয়েছি। বাব্বা ক্ষমতা দেখাচ্ছেন। না, তোকে সাবধান করছি, আদারওয়াইজ তোকে ভার্সিটি থেকে বের করে দেব। হাসছিস কেন? না না না, মানে আপনি যদি আমাকে ভার্সিটি থেকে বের করে দেন তাহলে আপনি মুখ দেখাবেন কি করে? মানে হচ্ছে এই ভার্সিটিতে একটা ফার্স্ট ইয়ার ছেলের ভয়ে আপনি তাকে তাড়িয়ে দিচ্ছেন। সবাই হাসাহাসি করবে। খালি মাথায় মাঠে নামুন, মাথায় একটু পানি ঢালুন। মাথায় কিছু নাই নাকি? এই, মুখ সামলে কথা বল। বাহ, রাখলে তো আপনাকে ভীষণ ভালো লাগে, একদম পরীর মতো লাগে। গেলাম আমি, বাই। এই শোন, আমি তোকে বের করবো না, এই ভার্সিটিতে রেখেই না তোকে শিক্ষা দেব। ঠিক আছে, অপেক্ষা থাকলাম। আমি তো চাই আপনি কিছু দেখান, তাই না ডেডির সভাপতির মেয়ে? নীলা আপু সাপের মতো ফুসফুসে বের হয়ে গেল। কেন জানি না আমার নীলা আপুর প্রতি দুর্বলতা কাজ করতে লাগলো। মনে মনে আমি নীলা আপুকে ভালোবেসে ফেলেছি হয়তো। ক্লাস শেষ করে ম্যাচে যাওয়ার জন্য রওনা দিলাম। ম্যাচে এসে দেখি আকাশালা এখনও ম্যামের সাথে বসে বসে পিরিত করছে। কী রে হারামি, ভালোই তো প্রেম জোটাচ্ছিস। কি করতে পারবো আর? আর আমি তো কতবার বারণ করেছি যে নীলাপুর সাথে লাগতে যাস না। নীলাপু খুবই ডেঞ্জারাস একটা মেয়ে, কখন যে কি করে বসবে। ওর সামনে কখনো কেউ দাঁড়াতে পারেনি, তাই হয়তো এমন হয়েছে। তুই চিন্তা করিস না, এবার ইলেকশনের বিপিতে আমরাই জিতব। থাক ভাই, তোর যেমন চাই তুই তাই কর, আমি কিন্তু এসবের মধ্যে নেই। আকাশের সাথে কিছুক্ষণ কথা বলার মাঝখানে আমার ফোনের মধ্যে একটা অচেনা নাম্বার থেকে কল আসে। কলটা ধরার পরে ওবাস থেকে লোকটা বলতে থাকে, জান্নাতের গ্যাং থেকে কয়েকটা ছেলে এবং কি মেয়ে সহকার আমাদের দলের একজনকে নাকি বেঁধে মারতেছে। আমি ছেলেটার কাছ থেকে লোকেশনটা নিয়ে কলটা কেটে দিই। কি বলিস আকাশ, ভার্সিটিতে যদি কোনো সমস্যা হতো তাহলে তো সবার আগে রনি ভাইকে বলতো, আমায় কেন বললো? তুই আমার সাথে আয়, তুই আমার পেছনে থাকিস। কিছু হলে তুই সব কিছু রেকর্ডিং করিস। আমার যদি কিছু হয়ে যায়, আমি লোকেশন মতে গিয়ে দেখি একটা অন্ধকার ল্যাবের মধ্যে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। লাইটটা অন করতে দেখি নীলা। কি ব্যাপার, আপনি এখানে ডাকলেন কেন? আজকে তোকে মেরে এখনই এই ভার্সিটি থেকে বের করে দেব। কেন, আমি কি করেছি? তুই কিছু করিসনি, করবো তো আমি। আর নাম পড়বে তোর, আর সব কিছু দেখবে স্টুডেন্টরা। দেখেন, আমাকে গর্তে ফেলতে গিয়ে নিজে আবার পড়ে যায় না। ঠিক আছে, দেখি গর্তে পড়ে। নীলা আপু এটা বলে তার মুখে লিপস্টিক লাগিয়ে আমার গায়ের জামাও মুখে লাগিয়ে দেয়। এরপরে হাতে গায়ের জামাটা ছিঁড়ে ফেলে। তখন আমি বলতে থাকি, এসব আপনি কি করছেন? এরপর নীলা আপু আমাকে জড়িয়ে ধরে চিৎকার করতে লাগে, কে আছো, বাঁচাও, এই ছেলেটা আমাকে একা পেয়ে। এটা বলে নীলা আপু কান্না করতে লাগলো। তখনই ভার্সিটির সব ছেলে চলে আসে। এসব দেখে সবাই আমাকে মারতে যাবে। তখন রনি ভাই আসে। আপনারা কেউ ওর গায়ে হাত দিবেন না, যা হবে প্রিন্সিপালের কাছে হবে। আমাকে ধরে সবাই স্যারের রুমে নিয়ে যায়। আমি খেয়াল করি সবার চোখে আমার জন্য ঘেন্নায় পাহাড় জমে আছে। আমার পেছনে আকাশও আছে। তুমি তো সেই ছেলে যে ফার্স্ট ইয়ার হয়ে লাস্ট ইয়ারের ছেলেদের সাথে ঘোরাফেরা করো। জি স্যার, আপনি ঠিক ধরেছেন। তোমাকে তো খুব ভালোই জানতাম। মাত্র 2 মাসের মধ্যে ইউনিভার্সিটির সবার কাছে তুমি ফেভারিট একটা নেতা হয়ে গেছো। এটা আমার প্রাপ্তি, তাই। তাহলে তুমি এত বড় জঘন্য কাজটা কেন করলে, তাও আবার আমাদের সভাপতির মেয়ের সাথে? স্যার 1 মিনিট, আপনার কথা বলা যদি শেষ হয় তাহলে আমি আপনাকে কিছু দেখাতে চাই। কি দেখাবে? আকাশ, ফোনটা বের কর। আকাশ ফোনটা বের করে স্যারের হাতে দেয়। ভিডিওটা দেখে তার মুখ দিয়ে আর কোনো কথাই বের হচ্ছে না। এরপরে স্যারের হাত থেকে নীলা আপু ফোনটা হাতে নেয়। হাতে নিয়ে ভিডিওটা দেখার পর একেবারে নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। তার মুখ দিয়েও কোনো কথা বের হচ্ছে না। ভার্সিটির সবাই এটা দেখার পরে সবাই নিজের প্রতি লজ্জায় মুখ লুকাতে লাগলো। আচ্ছা স্যার, এখন নীলা আপুর কী বিচার হবে বলুন? আমি জানি কিছুই হবে না, কারণ সে সভাপতির মেয়ে। কিন্তু আমার জায়গায় যদি অন্য কোনো ছেলে হতো তাহলে এখন কি হতো বলেন? আমি আমার ফ্যামিলিকে কি মুখ দেখাতে পারতাম? সমাজের সামনে কি বলতে পারতাম? আসলে স্যার এদেশে টাকা পয়সাওয়ালা মানুষই আদি বিস্তার করে, এটাই স্বাভাবিক। আসি স্যার। এরপর ওখান থেকে চলে আসি। রাতে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ি। সকালবেলা ঘুম থেকে উঠে রেডি হয়ে ভার্সিটি যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়ে
ক্যাম্পাসের সামনে যেতে খেয়াল করি বটগাছের নিচে নীলাপু মন খারাপ করে বসে আছে। নীলাপুর কাছে যাই, কাছে গিয়ে বলি, কি নীলাপু, মন খারাপ নাকি? এমন জিন্দা লাশের মতো পড়ে আছেন, না মানে বসে আছেন? আমার মন খারাপ কিনা তোকে তা বলতে হবে? তুই কে কে তুই? না কেউ না, এমনি জিজ্ঞেস করলাম। আর কি, বসে আছো কেন? মজা নিচ্ছিস তাই না? আহা, মজা না, কতবার আপনাকে শিখে দিয়েছি, তারপরও আপনার আক্কেল হচ্ছে না। তুই শুধু দেখ আমি তোর কি অবস্থা করি। আমার পেছনে লাগা মানে নিজের পায়ে নিজে কোড়াল মারা। তার সময়ই বলে দেবে। বাট সময় তো বলছে ক্ষমতা আমাদের হাতে আসবে। ঠিক আছে, আমিও দেখি কিভাবে ক্ষমতা তোদের হাতে হয়। সমস্যা নেই, আপনি দেখতে থাকেন, আমি খেলতে থাকি। আল্লাহ হাফেজ, বাই। ক্লাস শেষ করে হোস্টেলে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। ফ্রেশ হয়ে রুমে বসতেই আমার ফোনে একটা কল আসে। ফোনটা হাতে নিয়ে দেখি ভাবি কল করেছে। তখন কলটা রিসিভ করে বললাম, হ্যাঁ ভাবি বলো। কিরে, বাসায় আসবি না? তুই আজকে আগামীকাল কিসের দিন ভুলে গেলি? কিসের দিন? ও আচ্ছা, আমি তো ভুলেই গেছি, আগামীকাল তো তোমার আর ভাইয়ের বিবাহ বার্ষিক। তোর ভাই তো এগুলা কখনোই মনে রাখে না, তুই সব সময় সবকিছু করিস। এরপর আকাশকে বাসায় যাওয়ার কথা বলে ওখান থেকে রওনা দিই বাসায় যাওয়ার উদ্দেশ্যে। প্রায় 5 ঘন্টা পর বাসায় পৌঁছে যাই। ভাই আর ভাবির সাথে হাসি মজা করে কিভাবে যে 4 দিন পার হয়ে যায় বুঝতেই পারেনি। প্রায় 4 দিন থাকার পর বাসা থেকে হোস্টেলে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিই। হোস্টেলে এসে দেখি আকাশ হোস্টেলে নেই। এরপর আকাশকে কল দেই, আমি তো আজকে আসলাম, কিন্তু চলে গেছিস আমি তো বুঝতেই পারলাম না, বা তুই আমাকে কলও দিসনি। তুই ভালো করে চেক কর, তোকে আমি কতগুলো কল করেছি, তুই একটা কলও আমার ধরিস নাই। আমি খেয়াল করি আকাশ রনি ভাই সহ অনেকগুলো কল করেছে। হয়তো ভাইয়া ভাবির সাথে এতদিন সময় কাটাইছি তাই খেয়াল করিনি। আকাশের সাথে আরও কিছুক্ষণ কথা বলে কলটা রেখে দিয়ে ঘুমিয়ে পড়ি। সকালবেলা রেডি হয়ে ক্যাম্পাসের দিকে যাচ্ছিলাম, পথে দেখি সিনিয়র বড় ভাই বলল, কি রে নিলয়, তুই এতদিন কলেজে আসিসনি, তোর যে দেখলাম না, কোথায় ছিলি তুই? না আসলে ভাইয়া আমার বড় ভাইয়ের বিবাহ বার্ষিক ছিল, তাই ওখানে গিয়েছিলাম। তুই কি কিপটারে, তুই একবারও আমাদেরকে তোর বড় ভাইয়ের বিয়ের কথা জানালি না, দাওয়াতটা দিলি না। আমরা কি গিয়ে সব খাবার খেয়ে ফেলতাম নাকি? একটুই তো খাইতাম। আরে ভাই সেটা না, আসলে আমার বড় ভাই যে কিপ্টে, আমাকে দাওয়াত দিতে চাইতো না, কোনো প্রকার না পেরে আমাকে বলেছে, নয়তো আমাকে ছাড়াই তারা কাজটা সেরে ফেলতো। আচ্ছা তুমি মন খারাপ করো না, আমার বিয়েতে তুমি পেট পুড়ে খেও, আমি তোমাকে দাওয়াত দিব। আবরটাকে বিদায় করে ক্যাম্পাসের ভিতরে ঢুকলাম। দেখি বটগাছের নিচে নীলাপু তার বন্ধুর সাথে বসে আছে। আমি কাছে যেতেই বলল, কিরে শয়তান, এতদিন কোথায় ছিলি যে ভার্সিটিতে দেখা দেয়নি? বাসায় গিয়েছিলাম। কেন, ওইখানে আবার কোনো উল্টাপাল্টা কাজ করেছিস নাকি যে বাসায় যাওয়া লাগছে? উল্টাপাল্টা আমি কিছু করি না, উল্টাপাল্টা করলে আপনি করেন। এখন মোডটা ভালো আছে, কিছু বলবেন না। আচ্ছা তোরা কয় ভাই বোন? আমরা 2 ভাই। কে কে থাকে? কে আর ভাই আর ভাবি, আর আমি থাকতাম। এখন চলে এসেছি, এখন আমার রুম খালি, আমাদের বাসাটাও খালি। ও আচ্ছা আচ্ছা, তোর বাড়িটা জানি কোথায় বললি? রাজশাহী নীলবাড়ি। ও আচ্ছা, যা, আমার এখন অনেক কাজ। ঠিক আছে যাচ্ছি তাহলে। এত লেডি ডগের মতো চিল্লাচ্ছেন কেন? এই মুখ সামলে, ঠিক আছে যা। দেখ, ওরে আমি এই ভার্সিটিতে যদি নাকানি চোবানি না খাওয়াইছি তাহলে আমার নামও নীলা চৌধুরী না। হ্যালো, একটা খোঁজ নিতে হবে। নীলয় শালাকে একটা শিক্ষা না দিলেই হয় না। এরপরে ক্লাস শেষ করে হোস্টেলে চলে এসেছি। পরের দিন আবার ক্যাম্পাসে যাই, কিন্তু কোথাও নীলাপুকে দেখতে পাই না। এভাবে 4 দিন কেটে যায়। একদিন হঠাৎ করে ভাইয়া আমার ফোনে কল করে বলে উঠল, হ্যালো নিলয়। হ্যাঁ আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছো? কেমন আছি? তারপরে তুই কি করছিস? তুই একটা মেয়ের জীবন নষ্ট করে দিয়েছিস। তুই এখনই এই মুহূর্তে বাড়িতে আয়। তোর ঘরে একটা মেয়ে বসে আছে, আমাদের মান সম্মান তুই সবকিছু শেষ করে দিলি। কি বলছো ভাইয়া তুমি এগুলো? আমি এখনই বাড়িতে আসার জন্য রওনা দিচ্ছি। আমি বাসায় এসে ভাবিকে ডাকাডাকি করতে লাগলাম। ভাবি ভাবি কি হয়েছে? ভাইয়া এসব কি বলছে যে আমার ঘরে নাকি একটা মেয়ে এসেছে? ঠিকই তো বলেছে তোর ভাইয়া, তুই গিয়ে দেখ। কি বলছো ভাবি এগুলা? মেয়েটা কিন্তু দেখতে বেশ সুন্দর, আমার মেয়েটাকে খুব পছন্দ হয়েছে। মেয়েটা নাকি আমাকে দেখতে চেয়েছে, কিন্তু তুই নিয়ে আসিসনি, তাই মেয়েটা এত দূর থেকে আমার সাথে দেখা করার জন্য এসেছে। আরে কি বলছো ভাবি, তুমি কি পাগল হয়েছো নাকি? আমি মেয়েটাকে চিনি না। দেখ ফাইজলামি বাদ দে, তোর ভাইয়ে তো ঠিকই করে ফেলেছে।
আরে কি বলছো ভাবি, কি ঠিক করে ফেলেছো, আজব তো। তখনই দেখি নীলা আপু আমার রুম থেকে বের হয়ে ড্রয়িং রুমের সামনে আসে আর ভাবির কাছে। এই আপনি এখানে কেন, আমাদের বাসায় কেন? কিরে, তোর খবর কি? মানে আপনি এখানে আসলেন কি করে? কেন, তোর ভাবি একটু আগে বলে গেল না কেন আসছি আমি? মানে আপনি ভাবিকে কি বলেছেন? কি বলেছি তা তুই তোর ভাবির কাছ থেকে শুনে নিস। এই উল্টা বাছা কিছু করবেন না, নয়তো আপনার খবর আছে। আমাকে কি মারবি? এর চেয়ে বেশি করব। শোনা, তাই তা কি কি করবি? শোনেন, আমার কিন্তু মাথা গরম হয়ে যাচ্ছে। আপনি প্লিজ এখান থেকে যান, আমাকে আর বিপদে ফেলবেন না প্লিজ। এর মাঝখানে দেখি ভাইয়া চলে আসে আর বলে, আচ্ছা নিলয়, যাই হোক, আমি আর তোর ভাবি মিলে একটা ডিসিশন নিয়ে ফেলেছি। তোরা যা করে ফেলেছিস সেটা তো আর বদলানো সম্ভব না। আর তাই আমরা চিন্তা করেছি একটা বড় করে অনুষ্ঠান করব। আরে কিসের ডিসিশন, কিসের বিয়ে? আমি তো কিছুই বুঝলাম না। আরে তোরা বিয়ে করেছিস না, তাই চিন্তা করলাম আত্মীয় স্বজনকে দাওয়াত দিয়ে একটা অনুষ্ঠান করব। ভাইয়ের কথাটা শুনে কাছে দিতে লাগলাম। কি গো, পানি দেব? পানি খাবে? আমাকে বিষ এনে দাও, আমি বিষ খাবো। কিরে, কি হয়েছে তোর? কিছু না। শোন, তোর আর নীলার বিয়েটা খুব ধুমধাম করে দিব। আরে ভাইয়া, উনি তো আমার ভার্সিটির সিনিয়র আপু। সিনিয়র হয়েছে তা কি হয়েছে, বিয়ে করার সময় মনে ছিল না? এখন ওসব বলে লাভ নাই, তুই একটা কাজ কর, বাইরে আয়, তোর সাথে আমার কিছু কথা আছে। ভাইয়া, আমি এসবের কোনো কিছুই বুঝছি না। তোর বুঝার দরকার নাই। কিন্তু ভাইয়া, ওর ফ্যামিলি কি মানবে? মনে মনে যাক, এবার মনে হয় ওষুধটা কাজে দেবে। তা নিয়ে তোর ভাবার প্রয়োজন নেই। ওর বাবা মা আমাকে কল করে সবকিছু বলেছে, ওরা রাজি। ওদের একমাত্র মেয়ের সুখের জন্য ওরা সব কিছু করতে পারে। ভাইয়ার মুখের ওপর কোনো কথা বলতে পারলাম না। বাসায় এসে ড্রয়িং রুমে বসে ভাবিকে ডাক দিলাম। ভাবি, ভাবি। কি হয়েছে, এত ডাকাডাকি করিস কেন? আসলে একটা কথা বলতাম। কি কথা বল? আসলে বিয়েটা 2 বছর পর করলে হয় না? না মানে নীলাকে করব, কিন্তু পড়াশোনাটা শেষ করি তারপর। তো কি হয়েছে? এখানে পড়াশোনা ধরে রাখতে কে বিয়ে করার পর পড়াশোনা করতে পারবি? কিন্তু ভাবি, আমি আর কোনো কথা শুনতে চাই না। তোর নীলাকে আমার পছন্দ হয়েছে, সামনের সপ্তাহে তোদের বিয়ে ফাইনাল। ভাবি আর কিছু না বলে ওখান থেকে উঠে চলে যায়। আমি অবাক হয়ে ভাবির দিকে তাকিয়ে থাকি। নীলা যে আমার সাথে এত বড় একটা মাইন্ড গেম খেলবে আমি বুঝতেই পারিনি। এখন আমি ভাই আর ভাবিকে কিভাবে বোঝাবো যে নীলা আমাকে বিয়ে করেছে শুধু আমাকে তার প্রতিশোধ নেওয়ার জন্য। সন্ধ্যার সময় বসে বসে এসব ভাবছি। নিজের রুমে কিছুক্ষণ বাদে কোথা থেকে নীলা আপু হাতে একটা চায়ের কাপ এনে আমাকে বলল, এই নে। হেই, আপনাকে আমার জন্য চা আনতে কে বলেছে? মানে কি? ভাবি বানিয়ে দিয়েছে, আমাকে নিয়ে আসতে বলেছে, আমি নিয়ে এসেছি। আপনার হাতে আমি চা খাবো না। ওকে, তুই না খেলে আমি খাচ্ছি। এই আপনি বেহায়া মেয়ে, কি চান আপনি? নিজের জীবনটা তো নষ্ট করছেন, তার সাথে আমারটাও। এই, তুমি আমাকে আপনি করে কেন বলছো? এখন আপনি থেকে তুমি করে বলো। 2 দিন পর থেকে তোমার বউ হয়ে যাব। আপনি করে ডাকলে না কেমন যেন পরপর লাগে। এই 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 আপনার নাটক কিন্তু আমি আর নিতে পারছি না। কি শুরু করেছেন আপনি? নীলা কোনো কথা না বলে চায়ের কাপটা টেবিলে রেখে আমার বিছানায় আসে শুতে। এই কি, আপনি আমার বিছানায় শুচ্ছেন কেন? বিছানা তোমার মানে? কে বলেছে তোমার বিছানা? মানে কি, আমার বিছানা আমার রুম, আমাকে বলছেন আমার কিসের বিছানা, কার বিছানা? ভাবি বলেছে আমাকে এখানে ঘুমাতে। আর এমনিতেই বিয়ের পরে স্বামীর যা স্ত্রীর তো তাই, তাহলে এসব তো আমারই। আসে নিজের রুম বানাতে। আমাদের বিয়ে হয়েছে কবে? নামেন খাট থেকে, নামেন। এই, তোর যেতে মন চাইলে, তোর ঘুমাতে মন না চাইলে তুই যা। এটা আমার রুম, আমার বিছানা। তোর না ঘুমাতে ইচ্ছে হলে নাই, তুই যা। হ্যাঁ থাকেন, আপনি থাকেন, আমি চলে যাচ্ছি। কয়েকটা ভূত আইসা আপনার গলার টিপা মায়ের ফালাক। এরপর রাগ করে বিছানা থেকে উঠে আমার রুমে বেলকনিতে গিয়ে শুয়ে পড়ি। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি নীলা ফ্রেশ হয়ে বের হয়ে ওর চুলগুলো বেনুনি করছে। নীলার মুখে বেলকনির সামনে একটু সূর্যের কিরণ পড়েছে। ওকে অসম্ভব সুন্দরী দেখাচ্ছিল। ওর সৌন্দর্যে মায়াজালে আমি যেন বন্দী হয়ে গিয়েছি। কবি হয়তো যা বলেছে তা সত্যি, মেয়েদের মায়াজালে পুরুষ বন্ধী।
নীলা পেছন থেকে আমার দিকে তাকাতেই আমি ঘুমের ভান ধরে শুয়ে রইলাম। কি শোনা, ঘুম কি হয়েছে তোমার? আমার ঘুম দিয়ে আপনার কি? আচ্ছা, আপনি এখনও এখানে পড়ে আছেন কেন? আমাকে কি আরও সমস্যার মধ্যে ফেলবেন? না শোনা, তুমি সমস্যা কাকে বলছো? আমি তো তোমার মুশকিল আসান। মুশকিল আসান না, মন চাচ্ছে এখনই গলা টিপে মেরে ফেলি। ভাবি, ভাবি দেখো, তোমার আদরের দেবর আমাকে মারছে। নাউজুবিল্লাহ, কি এই মাইয়া, এতদিনে দুপুরে নির্যাতন এই মেয়ে। আল্লাহ গো! তখনই ভাবি রান্নাঘর থেকে হাতে একটা খুন্তি নিয়ে এসে বলল, কিরে নিলয়, তুই মেয়েটাকে মারিয়েছিস? আমার বোনটার গায়ে হাত দিয়েছিস? এটা বলে ভাবি মারতে রাখলো। আমি ওইদিকে পালাতে রাখলাম আর বললাম, ভাবি কোথা থেকে আসে? ও তোমার বোন হয়ে গেছে? আমার তো দেখি কোনো দামই নেই। চুপ কর শয়তান, এখনই নে এটা বাজারের লিস্ট। তোর ভাইয়া বলেছে ওনার সাথে বাজারে যেতে। তুই তো বাজার করতে পারতিস না, এখন থেকে তোর বাজার করা শিখতে হবে। সেজন্য তোর ভাইয়া বলেছে তোকে বাজারের লিস্টটা নিয়ে তোর ভাইয়ার সাথে যাওয়ার জন্য। ভাবি, তুমি কিন্তু একটা মেয়ের সামনে আমার ইজ্জতের ফালুদা বানিয়ে দিয়েছ। হ্যাঁ, আমার বোনটাকে তো জানার প্রয়োজন আছে যে ও কোন গাধাকে বিয়ে করেছে। জানি, ভাবির সামনে আর কিছু বলা যাবে না, নয়তো আমার যা আছে সব কিছু মান সম্মান মাটিতে পিষিয়ে দেবে। আর কিছু না বলে ভাইয়ের সাথে বাজারে চলে যাই। বিকেলবেলা খাবার পরে ভাবির জোরাজোরির কারণে নীলাকে নিয়ে বাইরে একটু ঘুরতে আসি গ্রামের মাঝে। নীলাকে নিয়ে আমাদের গ্রামের আশপাশটা ঘুরছি। পথের মাঝখানে একটা ডোবার মাঝপথ দিয়ে যাচ্ছে। মনে মনে ভাবছি, যদি ডোবাতে নীলাকে ধাক্কাতে ফেলে দেই তাহলে তো সব মামলা এখানেই শেষ। আমার আর এত সমস্যার মধ্যে পড়তে হবে না। এটা বলেই হাহা করে একটা হাসি দিয়ে ওঠি। কিরে, শয়তানি বুদ্ধি আসছে নাকি মাথার মধ্যে? আসলে মাথা থেকে ফেলে দে। এই নীলাকে জব্দ করা এতটা সহজ না। এই রে, একটু মনে মনে ভাবতে গিয়ে জোরেই মনে হয় বলে ফেলেছি। আমার তো এখন শয়তানি মাথার মধ্যে, মন চাচ্ছে আপনার গলাটা টিপে এখানে মেরে দিয়ে চলে যায়। মনে মনে কথাটা বললাম। না না, কি বলছেন? আপনি আমাদের মেহমান, আমি কি আপনাকে নিয়ে অন্য কিছু ভাবতে পারি? না ভাবলেই ভালো। একটু পর কোথা থেকে আমার একটা ছোটবেলার বন্ধু এসে বলে, কিরে তুই কবে আসছিস? কোনো খবর দিলি না। আর তোর সাথে উনি কে? উনি আমার ভার্সিটির ফ্রেন্ড হয়, নীলা। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? জি ভাইয়া, ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো। ও আচ্ছা। আর হ্যাঁ, তুই ঢাকা যাওয়ার পর থেকে নেহা তোর জন্য কত চিন্তা করছে জানিস? তুই ওর সাথে নাকি যোগাযোগ বন্ধ করে দিয়েছিস। ও পুকুর পাড়ে তোর জন্য অপেক্ষা করছে। আরে কে নেহা? দেখছেন আপু, মজা করে। আচ্ছা তুই যা, নেহা দাঁড়িয়ে আছে তোর জন্য। আমার এখন কাজ আছে, ভালো থাকিস। তুই আর কত মেয়ের সাথে সম্পর্ক রেখেছিস আল্লাহই জানে। এই, আজ এটা কথা বলবেন না। ও আর আমি ক্লাসমেট ছিলাম। একটু সময় পর পুকুর পাড়ে পৌঁছায়। তখন নীলা আপু আমার শার্টের কলা ধরে বলল, আমি তোকে কল দিচ্ছি, কল দেওয়ার পর কলটা ধরবি। তোদের মধ্যে কি কথা হয় আমি সবকিছু শুনতে চাই। আপনার সমস্যা কি? আপনি দেখছি আমার সাথে বইয়ের অধিকারে সব কিছুই খাটাচ্ছেন। একদম চুপ, একটা কথা বলবি না। তোকে যা বলছি তাই কর, নাহলে কিন্তু একটা ঘুষিতে নাক ফাটিয়ে দেবো। আমার কিছু বললাম না, আমি ফোনটা রিসিভ করে নেয়ার সাথে দেখা করতে চলে গেলাম। নিলয়, তুমি আসো। আসলে তোমাকে আমি কখনো আমার নিজের মনের কথাটা বলতে পারিনি। সেটাই হচ্ছে আমার জীবনের সব থেকে বড় ভুল। আমি কখনো ভাবিনি তুমি আমার কাছ থেকে এভাবে হারিয়ে যাবে। আমি যখন শুনেছি তোমার ভাইয়া ভাবি তোমাকে জোর করে বিয়ে দিয়ে দিয়েছে, তাই আমার আজকে মনে হচ্ছে আমি আমার জীবনের সব থেকে মূল্যবান জিনিসটা হারিয়ে ফেলতে যাচ্ছি। নেহা কান্না করতে করতে কথাগুলো বলতে লাগলো। আমি নীরব দর্শক হয়ে ওর কান্না মুখের কথাগুলো মাথা নিচু করে শুনতে লাগলাম। আসলে নেহা, আমিও জানি না কি থেকে কি হয়ে গেছে। এখন যা হওয়ার হয়ে গেছে, এখন তো আর কিছুই বদলানো সম্ভব না। আচ্ছা নিলয়, আমার একটা শেষ ইচ্ছেটা রাখবে? হ্যাঁ বলো। আমি একটিবার তোমাকে জড়িয়ে ধরে শেষবারের মতো তোমার বুকে আমার মাথাটা রাখতে চাই। আমি আর কিছু বললাম না। নেহা আমার বুকে মাথা রেখে কান্না করতে লাগলো। আমাকে শক্ত করে জড়িয়ে ধরে। পাশে নীলা আপু এসব দেখে আর শুনে জ্বলে ফুলে উঠছে। রাগে তার ফর্সা মুখটা লাল বর্ণ ধারণ করেছে। অতঃপর নেহা কিছুক্ষণ পর আমাকে ছেড়ে দিয়ে ওখান থেকে চলে যায়। এরপর আমি নীলাপুর কাছে যেতেই আমাকে বলে, তোকে আমি শয়তান ভেবেছিলাম, কিন্তু তুই যে একটা লুচ্চা জানতাম না।
মেয়েদের জড়িয়ে ধরতে খুব ইচ্ছে করে, তাই না তোর? আমি অবাক হয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে রইলাম। নীলা তার মতো আরও কিছু কথা বলে ওখান থেকে চলে যায়। রাতে ভাবি আমার রুমে খাবার নিয়ে যায়, কিন্তু ভাবি আমার সাথে একটা কথা বলে না। আমি কিছু আর বলি না। রাতে খাবার খেয়ে শুয়ে পড়ি। নীলাও আমার রুমে সারাদিন আসেনি। আমি সকালবেলা ঘুম থেকে উঠে দেখি সারা বাড়ি মেহমান, আর আমাদের বাড়িটা সুন্দর করে সাজাচ্ছে। পেছনে ঘুরতে দেখি আকাশের অনেক সহ আমার রুমে বসে আছে। আমি অবাক হয়ে ওদের জিজ্ঞাসা করলাম, কিরে তোরা এখানে কি করে, আর বাড়ি সাজাচ্ছে কেন? শালা তলে তলে সব কিছু করো, এরপরে আমাদেরকে বলছো যে এগুলো সাজাচ্ছ কেন? আমি জানলে কি তোদের জিজ্ঞাসা করতাম? আরে মানে কি, তোর ভাইয়া তো আমাকে ফোন করে বলল তোর আর নীলাপুর সাথে নাকি বিয়ে হচ্ছে। আমি তো অবাক হয়ে গেলাম যে নীলাপুর তারপর আকাশ ও অনেককে সব কিছু খুলে বলি আমি। কিছুক্ষণ পর ভাই আমার রুমে আসে, শেরওয়ানি আর পাঞ্জাবি নিয়ে। আকাশ, এনে এগুলো নিলয়কে সাজিয়ে দিয়ে আমাদের ড্রয়িং রুমে নিয়ে আয়। নীলয় এখন কি আর করার, জ্বর হয়ে গেছে। তোর ভাইয়াকে তো নীলা মনে হচ্ছে যে একবারে বশ করে রেখেছে। আমি ভদ্র ছেলের মতো রেডি হয়ে ড্রয়িং রুমে যেতে দেখি নীলা কি সুন্দর বসে বসে আছে। এরপরে কাজী সাহেব বিয়ে পড়াতে লাগলো। ঢাকা বনানী হাসান আলী মেয়ে মোসাম্মদ নীলা আক্তারকে বগুড়া আলী সিরাজউদ্দিনের ছেলে মোহাম্মদ নিলয় আহমেদ 20 লক্ষ টাকা দেনমোহরে ধার্য করা হয়েছে। বলো বাবা, কবুল? কাজের মুখে কথাটা শুনতেই আমার মুখ থেকে যেন কোনো কথাই বের হচ্ছে না। আমার শুধু মনে হচ্ছে যে বাসর রাতে সবাই যেভাবে রোম্যান্স করে তার পরিবর্তে আমাকে নীলা পিটাচ্ছে। আমি চুপ করে রইলাম। তখন আমাকে দেখে ভাবি বলল, কিরে তুই আজকের দিনেও কি চুপ করে থাকবি? কবুল বলিস না কেন? কবুল বল। আমি মাথা নাড়িয়ে না বললাম। এরপরে ভাইয়াও বলতে লাগলো, কবুল বল বলছি। এরপরে আমি নীলার দিকে তাকাতে দেখি নীলা রাগী চোখে আমার দিকে তাকিয়ে আছে। তাই আমি ভয়ে ভয়ে বলতে লাগলাম, কবুল বলে দিলাম। আলহামদুলিল্লাহ, বিয়ে সম্পূর্ণ হয়েছে। তো পাঠক পাঠিকারা, তাহলে এবার বুঝতে পেরেছেন তো আমি কেন বাসর ঘর থেকে পালিয়ে এসেছি? আমি ছাদে উঠে দাঁড়িয়ে ভাবছি, নীলা তার ভার্সিটির প্রতিশোধ নেওয়ার জন্য আমার জীবনটাকে নষ্ট করে দিয়েছে। আমি যে নীলাকে পছন্দ করি না তা কিন্তু না, কিন্তু নীলা তো কখনো আমাকে তার স্বামী হিসাবে মেনে নেবে না, অথচ শুধু তার প্রতিশোধের জন্য আমাকে বিয়ে করেছে। এসব ছাদে দাঁড়িয়ে ভাবছি। ঠিক তখনই ভাই আর ভাবি ছাদে উঠে আমাকে বলতে লাগলো, নিলয়, আমি জানি তুই কি ভাবছিস। দেখ, ছোটবেলায় বাবা মা মারা যাওয়ায় তুই খুব ছোট ছিলি। আমি তোকে ছোট থেকে নিজের ভাই না ছেলের মতো করেই বড় করেছি। কোনো অভাব আমি তোকে রাখতে দেইনি। আমি যখন বিয়ে করি আমি সব থেকে বেশি ভেবেছি তোর ভাবি তোকে পছন্দ করবে কিনা। সেজন্য আমি তোর ভাবির সাথে আগে এই বিষয়ে কথা বলেছিলাম। ভাগ্যক্রমে তোর ভাবিও তোকে পছন্দ করত, এবং কি তোকে নিজের দেবর না ছেলের মতোই ভালোবাসতো। আমি জানি ভাবির মতো আমি কখনো কোনো নারীকে দেখিনি। আমি আমার মায়ের আদর ভালোবাসা হয়তো পাইনি, কিন্তু আমি ভাবির কাছ থেকে যা পেয়েছি তা একজন মায়ের থেকেও কম না। আমিও আমার ভাবিকে আমার মায়ের স্থান দিয়েছি এবং আমি তাকে খুব ভালোবাসি। দেখ নিলয় ভাই আমার, যা, মেয়েটা একা সে কখন থেকে বসে আছে, তুই ওর কাছে যা। কি করার, ভাই আর ভাবির ইমোশনাল ব্ল্যাকমেল করে নিজেদের কায়দাটা হাসিল করে নিল। বাধ্য ছেলের মতো আবার রুমের মধ্যে যেতে লাগলাম। এখনও কেন জানি না নিজের রুমে ঢুকতে ভয় লাগবে ভাই না কেন। নিজের রুমে যদি এমন একটা টাইম বোম থাকে সবারই তো ভয় লাগবে, এটাই স্বাভাবিক। তার উপর ভার্সিটির সিনিয়র দেমাগি আপু। আচ্ছা মমতা, নিলয় এমন করা লাগছে কেন? মনে হচ্ছে ও এই বিয়েতে রাজি নেই। তাহলে? আরে এমনিতে অল্প বয়সে বিয়ে করেছে তো তাই হয়তো একটু আপসেট দেখাচ্ছে। কোনো সমস্যা নেই, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে, তুমিও তো চিন্তা করো না। আমি ভয়ে ভেতরে দেখি নীলা আপু গোমটা দিয়ে বসে আছে আর মনে হচ্ছে রেগে আছে। আমি গিয়ে খাটের ওপর বসতেই থাপ্পড়টা কেন দিলাম জানিস? ওই যে বউ থাকতে অন্য একটা মেয়েকে জড়িয়ে ধরেছিস, তার জন্য তোকে মেরেছি। কারণ এখন তো তোকে রাগ দেখাবো না, শুধু হাতে মেরে দেখাবো। আর আমার কথা ছাড়া 19 থেকে 20 করলে না, মেরে একেবারে তক্তা বানিয়ে দেবো। আমি কান্না করতে লাগলাম। কান্না করতে করতে খাটের উপর থেকে সোফায় এসে বসলাম। তখন নীলা একটু হেসে আমার কাছে এসে, শোনা লেগেছে? এরপর নীলা ওখান থেকে ওয়াশরুমে চলে যায়। কিছু সময় পর বের হয়ে দেখে আমি এখনও মুখ ফুলে বসে আছি। একটা হাসি দেয়। আমি বললাম, হেই, আপনি আমাকে বিয়ে করলেন কেন?
বোকার মতো প্রশ্ন করিস কেন? মানুষ যে জন্য বিয়ে করে আমি সেজন্যই বিয়ে করেছি। আপনি কি মানুষ? মানে কি বলতে চাইছিস? আপনাকে দেখলে আমার ভয় লাগে। আপনাকে দেখতে পেতনির মতো লাগে। হোয়াট? কি? এমন কোনো কথা বলিস না আমার মাথায় যেন রক্ত না উঠে যায়, নাইলে কিন্তু তোর গাল আমি লাল করে দেবো। হ্যাঁ, আপনি আমার সাথে এমন কেন করছেন? এরপর নীলা আপু আমার জামার কলার টানতে থাকে নিজের কাছে। আপু কি করছেন? প্লিজ নীলা। নীলা কোনো কথা না শুনে দুঠোঁট এক করে দেয়। আমি বাচ্চাদের মতো কান্না করতে থাকি। এরপর জোর করে আমাকে কাঠে শুয়ে দেয়। বাকি কিছু অজানা থাকুক। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি নীলা আমার জন্য চা বানিয়ে হাতে ধরে দাঁড়িয়ে আছে। পাশে ভাবি আমার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। আমি জিজ্ঞেস করলাম কি হয়েছে? ভাবি এইভাবে দেখছো কেন? তুই কত বড় বেয়াদব রে! মেয়েটা সেই সকাল থেকে খেটে যাচ্ছে আর তুই কিনা শুয়ে আছিস। আবার শুয়ে থেকে বলিস তোর জন্য চা বানিয়ে আনতে। কি? আমি কখন বললাম? অবাক হয়ে কথাটা বললাম কারণ আমি তো নীলাকে চা আনতে বলিনি। তাহলে ও ভাবির কাছে মিথ্যা বললো কেন? তুই এখন যা, তোর শাস্তি হলো তুই আজকে নীলাকে ওর সাথে ওর কাজে সাহায্য করবি। কি পাগল হলে নাকি? আমি হচ্ছি রাজপুত্র, আমি কি না কাজ করব? হাসলে ভাবি। সেটি হচ্ছে না। আজ তুই বরং কি তোর ভাই তোরা দুজন আমাদের জন্য রান্না করবি। বললেই হলো নাকি? তোমার জন্য ঠিক আছে, কিন্তু এই সাতচুন্ন না। নীলার রাগে চোখ দেখে ভয়ে আর কিছু বলতে পারলাম না, কারণ রাতের মায়ের কথা এখনো বলিনি। আমি গিয়ে রান্না করে দেখি ভাইয়া রান্নাঘরে দাঁড়িয়ে আছে। নীলা চলো, আজকে তোমাকে আমাদের গ্রামের মেলায় নিয়ে যাব। তোমরা তো আবার ঢাকায় চলে যাবে। নীলার ভাবি চলে যায় মেলায়, আমের ভাইয়া রান্নাঘরে। নিলয়, আমি তো কিছুই বুঝতে পারছি না কিভাবে রান্না করব। আরে ভাইয়া সমস্যা কি? ইউটিউব আছে না? আমের ভাইয়া ইউটিউব দেখে কোনো রকম কিছু রান্না করে নিলাম। খেয়ে দেখলাম মোটামুটি ভালোই হয়েছে। দুপুরে খাওয়ার সময় সবাই একসাথে খেতে বসি। তখন ভাবি খাবার মুখে নিয়ে বলে, বাহ নিলয়, তুই আর তোর ভাইয়া তো বেশ ভালোই রান্না করতে পারিস। এখন থেকে চিন্তা করলাম তোরা দুজনেই রান্না করবি। তখনই আমি আর ভাইয়া একসাথে বলে উঠলাম, মমতা আমি আর নেই। ভাবি এইভাবে মারবা? ভাবি আমাদের করুণ অবস্থা দেখে হেসে ওঠে। খাওয়া দাওয়া শেষ করে নিজের রুমে বসে আছে। বিকেলবেলা ভাইয়া ড্রয়িং রুম থেকে ডাক দিল। আমি গিয়ে দেখি ভাইয়ার ভাবি সোফায় বসে আছে। গিয়ে ভাবের পাশে বসতেই ভাইয়া বলে উঠল, শোন, নীলার বাবা বলেছে তোর হোস্টেলের সামনে নাকি ওদের একটা বাড়ি আছে। তুই আর নীলা ওখানেই থাকবি। আর কিছুদিন পর নাকি তোদের এক্সাম, তাই তোর যখন টাকা পয়সা লাগবে আমাকে কল দিবি। ঠিক আছে ভাইয়া। তখন নীলা ভাইয়ার ভাবির জন্য চা বানিয়ে আনে। আরে তুমি চা বানাতে গেলে তুমি হলে নতুন বউ। ঠিকই তো, তুমি কেন চা বানাতে গেলে? কি বলো ভাইয়া, নতুন বউ হয়েছে তো কি হয়েছে, এটা আমার দায়িত্ব। দেখেছো মমতা কেমন লক্ষ্মী মেয়ে, প্রথম দিন থেকে বাড়ির দায়িত্ব নিয়ে ফেলেছে। হ্যাঁ নিয়েছে তো, এইসব তো ঢং। আমার ভাইটাকে সহজ পায়া হাত করেছে। মনে মনে বললাম কথাটা। তখনই নীলা আমার পেটের তলে দেয় একটা চিমটি। আহ! কিরে কি হয়েছে? কিছু না ভাবি, মনে হয় পিঁপড়া। তুমি না কি যে করো। আমি রেগে নীলার দিকে তাকালাম। নীলা আমাকে একটা চোখ মেরে রুমে চলে যায়। পরের দিন ভাইয়া ও ভাবিকে বিদায় জানিয়ে ঢাকা যাওয়ার উদ্দেশ্যে রওনা দিই, কারণ সামনে এক্সাম। তাই ঢাকায় এসে নীলাকে তার বাড়ির সামনে রেখে আমার হোস্টেলে চলে যায়। নীলা অনেকবার তাদের বাসায় যাওয়ার জন্য বলেছে, কিন্তু আমি যাইনি। সকালবেলা আকাশ রেডি হয়ে একসাথে ক্যাম্পাসের দিকে যাই। ক্যাম্পাসে গিয়ে দুজন গান করছি। তখনই ফারজানা সহ তার কিছু সিনিয়র বান্ধবী আমার কাছে আসে। এই তোকে নীলা ডাকছে। ঠিক আছে আপনি যান, আমি আসছি। আসছি না, তোকে নিয়ে যেতে বলেছে। কিভাবে কথা বলতে হয় জানেন না? সালাম কালাম তো তোকে বলতে হবে। আচ্ছা তুই থাক, আমি আসি। এই না না দোস্ত, এটা আমাকে ছাড়বি না। ডাকছেন কেন? এনে সাইন কর। কি এটা? ডিভোর্সের পেপার। আজ থেকে 6 মাস পর তোর সাথে আমার সম্পর্ক শেষ। মানে? হ্যাঁ, তোকে তো বিয়ে করেছে চালানোর জন্য, সংসার করার জন্য। কি ভেবেছিস নাকি? না না সেটা বলছি না, বলছিলাম 6 মাস একটু বেশি হয়ে যায় না আপু? এই কথাটা শোনার পর নীলা রেগে আমার শার্টের গলা ধরে বলতে লাগলো, এই কে আপু তোর? কে? ও সরি স্লিপ, মানে মুখ ফুসকে বলে ফেলেছি। এই শোন, যতদিন তোর মধ্যে আমার থেকে স্বামী স্ত্রীর সম্পর্ক থাকবে ততদিন আমাকে তুই আপু ডাকবি না, বুঝেছিস? সম্পর্ক? ও আচ্ছা। হাসছিস কেন? না এমনি। আচ্ছা কি যেন বলতে আসছিলি, বল।
যে কথা, আসলে 6 মাসের যে ডিভোর্স বিষয়টা আমার কাছে না, সেটা 3 মাসেই করা যায়। তোর মুক্তি পাওয়ার অনেক তাড়া, তাই না? এই নিন, সাইন করে দিয়েছি। এরপর নীলা কাগজটা হাতে নিয়ে ছিঁড়ে ফেলে দেয় আর বলে, তোকে আমি সারা জীবন চালাবো। কি ভেবেছিস এত সহজে আমি তোকে ছেড়ে দেবো? তা হচ্ছে না, আমি সারা জীবন তোকে চালাবো। হেই, কি করছেন আপনি? এটা ছিঁড়ছেন কেন? বেশ করেছি, তোর কি? প্লিজ এমনটা করবে না। একদম চুপ, একটা কথা বলবি না। আমি যা বলছি তাই হবে। এখন যা। আর শোন, ভার্সিটির কেউ যেন না জানে আমি তোর বউ। ঠিক আছে। এরপর ক্লাস শেষ করে হোস্টেলে চলে যাই। দুপুরে খাওয়া দাওয়া করার পর শুয়ে আছি। একটু পর দেখি ভাবি নাম্বার থেকে একটা কল আসে। কলটা রিসিভ করে বললাম, হ্যাঁ ভাবি, কেমন আছো? আমি ভালো, কিন্তু নীলা নাকি অসুস্থ। তুই নাকি ওর কাছে একবারও যাসনি। তুই কেমন মানুষ রে? তুই ক্লাস করছিস? কিন্তু ভাবি, কোনো কথা না। শোন, নীলার শরীর যতদিন ভালো না হচ্ছে ততদিন ধরে তুই ক্লাসে যেতে পারবি না। আর তুই এক্ষুনি নীলার বাসায় চলে যা। আর শোন, তুই যদি নীলার সাথে কোনো রকম উল্টাপাল্টা কিছু করেছিস তাহলে কিন্তু আমি নীলার কাছ থেকে সব খবর নিব। তাহলে কিন্তু তোর খবর আছে। কিন্তু ভাবি আর কোনো কথাই ছিল না, আর ফোনটা কেটে দিল। নীলার প্রতি খুব রাগ হচ্ছে। ও কেন যে এইসব করতে যায়। এরপরে আমি নীলাকে কল দিয়ে বলি, আপনি আমার ভাবিকে কি বলেছেন? কেন, তোর ভাবি তোকে সবকিছু বলেনি? আর হ্যাঁ, আমার তো এখানে কেউ নেই, আমি একা। আমার সেবা করার জন্য একজন লাগবে, তাই তোর কথা বলেছি। হ্যালো, এক্সকিউজ মি, আমি কিন্তু আপনার গোলাম না যে আপনার সাথে থাকতে যাব। আর আপনি অসুস্থ হয়েছেন, আপনি আপনার বাসায় মাকে জানান। আরে গাধা, বিয়ের পর কি কেউ কারো বাপের বাড়ি থাকে নাকি? আমি তো আমাদের বাড়ির কথা বলেছি, নিজের বাড়ি। নিজেদের বাড়ি মানে? নিজেদের বাড়ি মানে তোমার আর আমার বাড়ি। আর তোমার হোস্টেল থেকে আমি সবকিছু আমাদের বাড়িতে নিয়ে এসেছি। এখন থেকে আমরা একসাথে থাকি, ঠিক আছে? তুমি চলে এসো। আমি তো পাগল হয়েছি, তাই না? আমাকে দেখে কি আপনার পাগল মনে হয় যে আমি আপনার সাথে থাকবো? আচ্ছা, একটু পরে কিন্তু ভাবি ফোন দিবে, তখন আমি ভাবিকে কি বলবো? সেটা আমি জানি না। আমি আপনার সাথে থাকবো না। আমার না অনেক জ্বর, আর আমি না একা থাকতে পারি না। আর ভাবি বলে যে তোমাকে এই কয়েকদিন ইউনিভার্সিটিতে যাওয়া বন্ধ, তাহলে তুমি তাড়াতাড়ি চলে এসো। পসিবল, আমি আসতে পারবো না। আসবে নাকি তোর ভাবিকে ফোন দিব? আসতেছি। এত অত্যাচার ধর্মে সইবে না। তোকে আমি হজার বানিয়ে ছাড়বো। ভার্সিটি থেকে হোস্টেলে এসে দেখি আমার রুমে সব কিছু নিয়ে গেছে নীলা তার বাসার মধ্যে। তাই আর কিছু না ভেবে নীলার বাসার উদ্দেশ্যে যাওয়ার জন্য রওনা দিলাম। বাসায় আসার পরে আমাকে দিয়ে বাসার সব কাজ করিয়ে নেয়। আমি এসে দেখলাম নীলা শুয়ে ফোন চালাচ্ছে। আমি নীলার পাশে বসতে নীলা আমাকে তার পা দুটো বাড়িয়ে দিয়ে বলল, আচ্ছা পাটা একটু টিপে দে তো। আমাকে তুমি কি ভেবেছো? আমাকে দিয়ে তুমি বাসার সব কাজ করে নিয়েছো, এখন বলছো তোমার পা টিপে দিতে? আমাকে তুমি কি পেয়েছো? আমি কি ভাবিকে ফোন দিব আর বলবো কান্না করতে করতে যে তুই আমার এত অসুস্থ থাকা সত্ত্বেও আমার কোনো হেল্প করিসনি? হ্যাঁ, কিছু হইলে শুধু ভাবিকে বলো সারাদিন কাজ করেছি, এখন বলো পা টিপতে। মেয়েরা এমন কেন? ওর এমন বাচ্চামি কান্না দেখলে কেন জানি না আমার ওর প্রতি মায়া কাজ করে। আমার কেন জানি না ওর জন্য ফিলিংস কাজ করতে লাগলো। এরপর আর কি, বাধ্য হয়ে নীলার পা টিপে দিলাম। এরপরে কিছুক্ষণ পর শুয়ে পড়লাম। সকালবেলা নীলার আগে উঠে ফ্রেশ হয়ে ভার্সিটিতে চলে গেলাম। ভার্সিটিতে গিয়ে ক্যাম্পাসের মধ্যে বসে আছি আর রনি ভাই সহ সবার সাথে কথা বলছি। তখনই নীলা আমাদের সামনে আসলো। এসে আমাকে বলতে লাগলো, নিলয় আমার সাথে চল। কেন বলেন তো? বেশি বকবক না করে সাথে আসতে বলেছি, সাথে আয়। আমি নীলার সামনে আসতে নীলা সবার উদ্দেশ্যে বলতে লাগলো, অ্যাটেনশন এভরিওয়ান, আমি তোমাদের এখানে একটা কথা বলতে এসেছি আমার আর নিলয়ের সম্পর্কে। মানে হচ্ছে আমি আর নিলয় হাজব্যান্ড ওয়াইফ। কি মানে কি? নিলয়, তুই তো আমাদেরকে এসব কিছুই জানালি না। হ্যাঁ, এই ছুটিতে আমাদের বিয়ে হয়েছে আর তোমরা সবাই এখন থেকে মাথায় রাখবে নিলয় এখন থেকে ম্যারিড আর আমি হচ্ছি তার একমাত্র স্ত্রী। এই নিলয়, এদিকে আয় তো, তোর সাথে আমার কিছু কথা আছে, বাইরে একটু পাশে আয়। আচ্ছা, আমাকে সবকিছু বলতো, কি হয়েছে? এরপর আমার আর নীলার মধ্যে যা কিছু হয়েছে সব কিছু রনি ভাইকে খুলে বলি। তাহলে তো তুই একটা সমস্যার মধ্যে আছিস, তাহলে কি ভাবলি? সমস্যার মধ্যে যেহেতু আছে, সমস্যার সমাধানটা আছে, একটু সময় লাগবে। আচ্ছা ঠিক আছে, ভালো থাক। এরপর বাকি ক্লাসগুলো করে বাসায় চলে আসি। বাসায় এসে সোফায় বসতে নীলা বলতে লাগলো, কি ব্যাপার, তুই আমাকে না জানিয়ে তুই ভার্সিটিতে গেলি কেন? কেন আপনাকে বলতে হবে নাকি? হ্যাঁ
বলতে হবে নাকি অন্য মেয়েদের সাথে লুচ্চামি করতে গিয়েছিলি? হ্যাঁ, একদম সত্যি কথা বলেছেন। আপনি সব সময় সত্যি কথা বলেন। কি করে বলেন বলেন তো? একদম চুপ, বেশি বকবক করবি না। এই বাড়িতে শুধু আমার রাজত্ব চলবে। আমি যা বলবো তুই শুধু উত্তর দিবি। আপনার বাসা? হ্যাঁ। আপনার বাসায় তো আপনি থাকেন, আমি বরঞ্চ গিয়ে হলে থাকি। যা যা, সমস্যা নেই। আমি কিন্তু তোর ভাবিকে একটা ফোন দিয়ে সব বলবো। হ্যাঁ, এই ভাইয়া ভাবির কারণে আপনাকে সহ্য করে যাচ্ছি, নয়তো ভার্সিটিতে কি করেছি আপনার মনে নেই? হ্যাঁ, তখন আমি ভার্সিটিতে ছিলাম, এখন আমি সংসারে। আর সংসারের মধ্যে পুরুষ মানুষ কখনো বাঘ হতে পারে না। সংসার জীবনের বাঘ হচ্ছে নারীরা। সো 1 বছরের মধ্যে আমি যা যা বলবো তা তা তোর শুনতে হবে, না হলে তোকে কিন্তু সারা জীবনের জন্য আমাকে সহ্য করতে হবে। হ্যাঁ, তার জন্যই তো আপনি ছাড় পাচ্ছেন, নয়তো আপনি আমার একটা চুলও বাঁকা করতে পারতেন না। কেন? নিয়ার কাছ থেকে যে তোকে কেড়ে নিয়েছি তাতে কি তোর শিক্ষা হয়নি? নেহা নেহা নেহা, তাই না? হাসছিস কেন? না না না, এমনি। এরপর আমি উঠতে গেলে আমাকে বলতে লাগলো, কোথায় যাচ্ছিস? আমি কি করতে পারবো না? এরপর আমি খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে শুয়ে পড়ি। কখন যে ঘুম চলে আসে বুঝতেই পারিনি। কেন জানি না ওর ঘুমন্ত মুখটা দেখতে আমার খুব ভালো লাগছে, খুব মায়াবী দেখাচ্ছে। আমি কেন জানি না ওর মায়ের জালে ডুবে যাচ্ছি। কেন যে এমনটা হচ্ছে কিছুই বুঝতে পারছি না। আমি মনে হয় ওর প্রেম পড়ে গেছি। নিলয়ের মুখে একটা কিস করে শুয়ে পড়ি। ভার্সিটিতে এসে ক্লাসটা শেষ করে একটু ক্যাম্পাসে বসে আছি, তখনই কোথা থেকে একটা মেয়ে এসে বলতে লাগলো, আচ্ছা আপনার নাম নিলয় না? হ্যাঁ, কেন, কি হয়েছে? আমি না তোমাকে একটা কথা বলতে চাই। কি কথা বলো? আমার তোমাকে খুব ভালো লাগে, আমি তোমাকে পছন্দ করি। বলবো বলবো ভাবছিলাম, কিন্তু বলাই হলো না লোকজনের জন্য, এর কারণে তাই আজকে বলে দিলাম। বলে দিয়েছেন তাই আজকে? তা আপনি জানেন না আমি বিবাহিত? জানি, কিন্তু নীলা তো সেটা তোমার প্রতি প্রতিশোধ নেওয়ার জন্য করেছে। দেখো, এত চিন্তা করে লাভ নেই। আর তুমি যদি চাও তাহলে আমরা কিন্তু রিলেশনে থাকতেই পারি। আরে ঠিক আছে, মানে না মানে মানে না মানে মানে হো। তাহলে চলো আমরা কফি খাই। আজকে খাবো। হুম। কোথায় খাবো? আশেপাশে কোথাও। আচ্ছা ঠিক আছে। এরপরে মেয়েটির সাথে কফি হাউসে গিয়ে অনেকক্ষণ গল্প করি। কফি খেয়ে ওখান থেকে বাসায় চলে যাই। বাসায় এসে দেখি ভাইয়া বাসায় এসেছে আমাদের সাথে দেখা করার জন্য। নীলা ভাইয়ের সাথে কথা বলছে। ভাইয়া আপনি বসুন, আমি আপনার জন্য চা নিয়ে আনছি। ঠিক আছে। তো নিলয় কেমন আছিস? জি ভাইয়া, আলহামদুলিল্লাহ। তোমার আসতে কোনো সমস্যা হয়নি তো? আরে না, আমার আসতে কোনো সমস্যা হয়নি। ওগো, তোমার জন্য কি চা আনবো? একটু অবাক হলাম, তারপর বললাম ঠিক আছে আনো। কিছুক্ষণ বাদে নীলা চা বানিয়ে আনলো। তখন ভাইয়া বলল, আরে চাটা খা, নীলার হাতে চা খুব দারুণ হয়। এরপর ভাইয়া বিকেলে চলে যায়। পরের দিন আমি ক্যাম্পাসে মন খারাপ করে বসে থাকি। তখন রনি ভাই আমার কাছে আসে, আমার কাঁধে হাত দিয়ে বলে, আচ্ছা নীলয়, তুই আমাকে একটা কথা বলতো, তুই কেন নীলার এত অত্যাচার সহ্য করছিস? সত্যি কথা বলবো নাকি মিথ্যা কথা বলবো? আরে সত্য বল। রনি ভাইয়ের কাঁধে হাত দিয়ে মুখটা তার বুকের মধ্যে লুকিয়ে বললাম, ভাই আমি কিন্তু নীলাকে ভালোবেসে ফেলেছি। কি, তুই নীলাকে ভালোবেসে ফেলেছিস? বুঝে ভালোবেসিস নাকি না বুঝে? হ ভাই, বুঝে ভালোবেসে ফেলেছি। তুই যে নীলাকে ভালোবাসিস তাকে তুই একবার বলেছিস? আরে না, আমি বলতে যাবো কোন দুঃখে? দেখা গেছে বলতে গেলে যদি আমাকে মেরে ফেলে। আমি রনি ভাইয়ের পেছনে দেখি যে নীলা দাঁড়িয়ে আছে, তাই আরও একটু অভিনয় করতে লাগলাম। তুই নীলাকে একবার বলে দেখতে পারিস। আরে ভাই, সে আমার স্ত্রী, সে যদি তার অধিকারটা আমাকে না দেয় তাহলে আমি কিভাবে স্বামীর অধিকারটা দেখাবো? আর ভাই, জোর করে শরীর পাওয়া যায়, মনটা পাওয়া যায় না, আর আমার মনটাই লাগবে ওর। এরপরও আমার মনে হয় নীলা তোকে ভালোবাসবে, একবার বলে দেওয়া উচিত। আরে ধুর ভাই, কচু ভালোবাসবো? আমাকে কেন বিয়ে করেছে জানো? শুধু ভার্সিটির প্রতিশোধ নেওয়ার জন্য আমাকে বিয়ে করেছে। আমি আর কি করলাম? আমি ওর প্রেমে পড়ে গেলাম, প্রেমে পড়ে ফাইসে গেছে। কথাগুলো জোরে জোরে বলছে যেন নীলা শুনতে পায়। আর আমি বলছি, বা নিলয় বা, তুই তো ভালোই অভিনয় করতে পারিস রে ভাই। কি আর করবি বল। যাক ভাই, অভিনয়টা কেমন হয়েছে বলো তো? আচ্ছা, তুই এগুলো কেন করছিস বলতো আমাকে? আরে ভাই, নীলার জ্বালা যন্ত্রণা আমার আর সহ্য হচ্ছে না। আর আমি বলছি না ওকে আমি জ্বালাবো, এখন থেকে আমি ওকে জ্বালাবো। আর আমি তোমাকে বলেছিলাম না
আমার মায়া জালে ওকে ফাঁসাবই। আচ্ছা ভাই, তুমি থাকো, আমার একটা ফ্রেন্ডকে তোমার ভার্সিটিতে অ্যাডমিশন নিয়ে দিতে হবে। আর আমি দেখি ডায়েরিটা কোথায় গেছে, যে মন্ত্রণাটা দিয়েছে কাজে দিয়েছে কিনা। এটা বলে রনি ভাইয়ের ওখান থেকে চলে আসি আমি। এরপরে পুরো ক্যাম্পাসে নীলাকে খুঁজছি, কোথাও নীলাকে পাইনি। পরে বাকি ক্লাসগুলো করে বাসায় চলে আসি, এরপরও নীলাকে দেখিনি। এরপর দেখলাম রান্নাঘরের মধ্যে কি শব্দ, ওকে মেরে দেখি নীলা রান্না করছে। আমি একটু অবাক হলাম। এরপরে নিজের রুমে গিয়ে ফোন চালাতে লাগলাম। আর রাতের বেলা নীলা খাবার টেবিলে সব কিছু সাজিয়ে আমাকে ডাক দিল। আমি খাবার টেবিলে গিয়ে তো পুরাই অবাক, আমার পছন্দের সব খাবার নীলা রান্না করেছে। এখানে আসো, এসে বসো। এত সব খাবার কার জন্য রান্না করেছো? তোমার জন্য আমি সেই বিকেল থেকে রান্না করছি, আমার খুব খিদে লেগেছে, বসো। আমার জন্য রান্না করেছো? আমার জন্য রান্না করেছো কেন? হ্যাঁ, আমি রান্না করেছি। কেন, আমি কি তোমার জন্য রান্না করতে পারি না? আমার তো বিশ্বাস হচ্ছে না আপনি আমার জন্য রান্না করেছেন। আপনার এসব কিন্তু আমি মানতে পারছি না। দেখো, আমি তোমার পছন্দের সব খাবার রান্না করেছি। নীল আমার প্লেটে ভাত দিতে দিতে কথাগুলো বলল, দেখুন আপনার এমন ওভার অ্যাক্টিং আমার ভাল লাগে না, ডিসগাস্টিং। এটা বলে আমি খাবার টেবিল থেকে উঠে রুমে চলে যাই। আহা, কি অভিনয়টা না করে চলে আসলাম, নিজেকে এখন নোবেল দিতে খুব ইচ্ছে করছে। খেয়াল করলাম নীলা খাবার টেবিলে বসে কান্না করছে, আর রুমে আসেনি, সোফায় ঘুমিয়ে পড়ে সারা রাত। আমাকে এতদিনে জ্বালা যন্ত্রণা দিয়েছ, এখন বোঝো জ্বালা যন্ত্রণা কেমন লাগে। তুমি না সংসারের মহারানী। আমি সোফায় বসে বসে গান শুনছি, তখনই দেখলাম রনি ভাই কল করেছে। কলটা রিসিভ করতে রনি ভাই ওপাশ থেকে বলে উঠল, আরে নিলয় কোথায়? তুই নেহাও তো ভার্সিটি অ্যাডমিশন নিতে চলে এসেছে। তাই নাকি? তুমি অ্যাডমিশন দিয়ে দিয়েছো তো? আমি এক্ষুনি আসি, আমি ভার্সিটিতে যাব। ভার্সিটিতে যাওয়ার জন্য রওনা দিব। তখন নীলা বলে উঠল, কোথায় যাচ্ছ? এই তো ভার্সিটিতে যাচ্ছি, একটু কাজ আছে। আমি কষ্ট করে নাস্তাটা বানিয়েছি, নাস্তাটা খেয়ে যাও। আরে পরে খাবো, এখন না। আরে খেয়ে যাও। বললাম তো পরে খাবো। এই, আমাকে তোর কাজের বউ মনে হয়? যখন ইচ্ছা তখন আসবি, যখন ইচ্ছা তখন খাবি। মানে তুমি এইভাবে কথা বলছো কেন? চোখ রাঙাচ্ছ কেন শুনি? তো তোমার সাথে কিভাবে কথা বলবো শুনি? মানে আমি তোমার বাসায় যাও, নাস্তা করে যাও। ডায়েরিটা মনে হচ্ছে রাতের জন্য খুব রেগে আছে, তাই আজকে যদি না খেয়ে যাই তাহলে মনে হচ্ছে গলায় ছুরি ছুরি মেরে ফেলবে আমাকে। তাই বাধ্য হয়ে নাস্তা করে ভার্সিটিতে যাওয়ার জন্য রওনা দিলাম। দেখি ক্যাম্পাসে রনি ভাই দাঁড়িয়ে আছে। রনি ভাইয়ের কাছে যেতে, কি রনি ভাই, নেহা কোথায়? নেহা তো রুমে বসেছিল, অনেকক্ষণ তোর জন্য অপেক্ষা করেছিল, তুই আসিসনি, তাই বোরিং হয়ে ওখান থেকে চলে গিয়েছে। ওখানে তানিয়া আছে, ওর সাথে কথা বলতে পারিস। আর যাই করিস ভাই, আগুন নিয়ে খেলা করিস না, নিলে কিন্তু একটা আগুন। আচ্ছা ঠিক আছে, তুমি চিন্তা করো না, আমি সব কিছু ঠিক করে নেব, ওকে? আর কিছু কথা বলে ওখান থেকে তানিয়ার কাছে চলে যাই। মানে ওই দিন যে মেয়েটা আমাকে প্রপোজ করেছিল সেই মেয়েটা। আমি মেয়েটার কাছে যাই, মেয়েটার কাছে গিয়ে বলি, আচ্ছা তানিয়া, আপনি তো আমাকে ভালোবাসেন তাই না? হ্যাঁ, আমি তো তোমাকে ভালোবাসি, তা তো আমি তোমাকে বলেছি। আচ্ছা তানিয়া, আপনি আমার একটা হেল্প করবেন? কি হেল্প? আপনি তো জানেন না, মানে নেহা তো আপনার ফ্রেন্ড তাই না? নেহার সাথে আমার একটা সম্পর্ক ছিল, না মানে আছে, এখনও আছে। বলতে আমার আর নীলার সম্পর্কের জন্য ভুল বোঝাবুঝি হয়েছে, আমাদের বিষয়টা একটু ঠিক করে দেবেন? ঠিক আছে। আমি তানিয়ার সাথে আরও কিছুক্ষণ কথা বলে এরপরে সব ক্লাস শেষ করে ওখান থেকে বাসায় চলে আসি। সন্ধ্যার দিকে ছাদে বসে আছি, তখন নীলা ছাদে উঠে আমাকে বলে, আমি আব্বু আম্মুকে আসতে বলেছি, কারণ বাসার কাজ করা লাগবে, আর আমার সামনে এক্সাম, তাই আব্বু আম্মুকে আসতে বলেছি। এই আপনার অভিনয় কিন্তু আমার ভালো লাগছে না, বাসার সব কাজ তো আমি নিজেই করি, যত সব। আমি রাগ দেখে নীলার কাছ থেকে নিচে নেমে যাই। নীলা রেগে ওখানে বসে পড়ে, রাগে তার মুখটা লাল হয়ে গেছে। রাতে শুয়ে শুয়ে ফোন চালাচ্ছি, তখন নীলা এসে বলল, আই ওটি, আমি এখানে ঘুমাবো, তুই সবাই গিয়ে ঘুমা। আমি সোফায় ঘুমাতে পারবো না, আমার সোফায় ঘুমাতে সমস্যা হয়। এখানে ঘুমাতে পারবি, কিন্তু একদম চুপচাপ ঘুমাতে হবে। আমার কিছু বললাম না, মাথা নাড়ালাম। রাতে নীলা আমাকে জড়িয়ে ধরে শুয়ে আছে, আমি ওর থেকে ছাড়ানোর চেষ্টা করছি, কিন্তু ছাড়াতে পারছি না। এমনভাবে শক্ত করে জড়িয়ে ধরে রাখছে, মনে হচ্ছে আমি কোথাও হারিয়ে যাব। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বসে ফোন চালাচ্ছি, এমন সময় নীলা সামনে বসে। তখন নীলা রাগী অবস্থায় আমার কাছে আসে আর বলে, এই নেহা কি আমাদের ভার্সিটিতে অ্যাডমিশন নিয়েছে? হ্যাঁ, কেন, কি হয়েছে? ও আমাদের এখানে কেন অ্যাডমিশন নিয়েছে? কেন অ্যাডমিশন নিয়েছে মানে? আমি বলেছি। তুই কেন বলি? ও আচ্ছা,
লুচ্চামি করার জন্য মেয়েদের সাথে? দেখুন, একদম ফালতু কথা বলবেন না। আর এমনিতে আমাদের ডিভোর্সটা হয়ে যাবে, তাহলে নতুন কেউ তো লাগবে। আর আপনার মতো মানুষকে আমি লাইফ পার্টনার করব না। নীলা মন খারাপ করে ওখানে বসে রইল। আমি ওখান থেকে চলে গেলাম। নীলার সাথে আমার কোনো কথা হয়নি। এভাবে কেটে যায় বেশ কয়েকদিন। একদিন বিকেলবেলা সাথে দাঁড়িয়ে আছে, তখন নীলা আমার কাছে আসে। ওর চোখ মুখ দেখে বোঝা যায় ও এ কয়দিন অনেক কান্না করেছে। নিজের প্রতি খারাপ লাগছে, কারণ ওকে এতটা কষ্ট দেওয়াটা আমার উচিত হয়নি। নীলা আমার কাছে এসে বলে, নিলয়, আমি তোমাকে কিছু কথা বলতে চাই। কি বলেন? আসলে নিলয়, আমি জানি না তোমার সাথে কেমন ব্যবহার করেছি, কিন্তু বিশ্বাস করো, আমি তখন কিছু বুঝে করিনি, রাগের মাথায় করেছি। যখন থেকে বুঝতে পেরেছি, তখন থেকে তোমার প্রতি আমার ভালো লাগা কাজ করতে লাগলো। আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। সেটা কি করে হয়? আমি তো নেহাকে কথা দিয়েছি যে আমি তোমাকে ডিভোর্স দিয়ে নেহাকে বিয়ে করব। না, তুমি চিন্তা করো না, আমি নেহাকে বুঝিয়ে বলবো। আমি তোমাকে ছাড়া বাঁচবো না। না, সেটা হয় না। আমি একবার ওর মন নষ্ট করেছি, আমি আর পারবো না। আপনি আমাকে ভুলে যান। এটা বলে ওখান থেকে আমি চলে আসি। এরপর আমি হোস্টেলে যাই, দেখি আকাশ বসে আছে। কিরিশালা, কি করছিস? আমি তো কাম কইরা ফেলাইছি। মানে কি বলিস? কি কাম করে ফেলছস? আরে শালা, আমি তো নীলাকে আমার প্রেমে ফাঁসে ফেলছি, কিন্তু মনে হয় ও অনেক কষ্ট পেয়েছে। ওকে ফিরিয়ে দিয়েছি দেখে। তুই কিন্তু কাজটা ঠিক করিস নাই। যদি এখন তাও ঠিক বলেছিস, যে রাগী মেয়ে একটা কখন যে কি করে বসে, আজকে সব বলে দেব পাগলিটাকে। আর কষ্ট পেতে দেব না। ঠিক তখনই ভাবির ফোন থেকে কল আসে। হ্যালো নিলয়, তুই কোথায়? তাড়াতাড়ি ঢাকা মেডিকেল হসপিটালে আয়। নীলা বিষ খেয়ে সুসাইড করতে গিয়েছিল। ভাবির মুখে আমার কথা শুনে আমার পায়ের নিচ থেকে মাটি সরে যেতে লাগলো। আমি কল্পনা করতে পারিনি নীলা এমন একটা কাজ করবে। নিজেকে খুব বড় অপরাধী মনে হচ্ছে। আজ নীলার এমন অবস্থার জন্য আমি দায়ী। তাই দেরি না করে হসপিটালের উদ্দেশ্যে রওনা দিই। অনেকক্ষণ ধরে নীলার কেবিনের বাইরে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পর ডাক্তার এসে বলল নীলার জ্ঞান ফিরেছে, এখন দেখা করতে পারবো। আমি গিয়ে ওর হাত ধরে বললাম, তুমি এমনটা কেন করলে? তুমি জানো আমার কতটা কষ্ট হয়েছিল? তোমার কেন কষ্ট হবে? তোমার তো নেহা আছে। আরে পাগলি, আমি তোমার সাথে অভিনয় করেছি। এরপর আমি নেহাকে নীলের কাছে আনি। এরপর নেহা বলে, হ্যাঁ আপু, নিলয়ের সাথে আমার কোনো সম্পর্ক নেই। নিলয় আমাকে পছন্দ করে, আমরা শুধু অভিনয় করেছি। এরপর নীলার মুখে একটা হাসি। নীলা যখনই উঠতে যাবে, কি হয়েছে? কি হয়েছে তোমার? তুমি শুধু অভিনয় করতে জানো। দেখেছো তুমি কত দুষ্টু? দুষ্টুটা। জান পাখি। এই বলে নীলা আমার বুকে মাথা লোকালো। আহ, কি শান্তি! সিনিয়র বইয়ের ভালোবাসা কি যে মিষ্টি, আপনারা বুঝবেন না পাঠক পাঠিকারা। এরপর কিছুদিন পর নীরা সুস্থ হওয়ার পর বাসায় চলে যায়। ভাইয়া ভাবিও নীরার মা বাবা সহ কিছুদিন থেকে চলে যায়। আমি রাতে রুমে প্রবেশ করতে দেখি পুরো রুমটা ফুল দিয়ে সাজানো। আমি ভিতরে ঢুকে দেখি নীলা বসে আছে। আমি ভাবলাম কাহিনীটা কি। তখন নীলা খাট থেকে নেমে পা ধরে সালাম দিয়ে বলল, ধর, তুমি কি আনরোমান্টিক জামাই, নতুন বউকে কি করে কিচ্ছু জানো না। আমি কিভাবে জানবো? আমি তো পিচ্ছি, তাই না? হ্যাঁ, দুদিন পর বাচ্চার বাবা হবে, উনি নাকি পিচ্ছি। আমি কিন্তু কিছু বুঝি না। ঠিক আছে, আমি বুঝিয়ে দিচ্ছি। এই বলে নীলা আমার ঠোঁট দুটো এক করে দিল। এরপর আমাকে খাটে ফেলে দেয়। বাকি কথাটা না হয় আপনারা বিয়ের পরে জানতে পারবেন। আল্লাহ হাফেজ, ধন্যবাদ। যাওয়ার আগে কমেন্ট করে যাবেন। গল্পটা কেমন হয়েছে লাইক করতে ভুলবেন না। বাই বাই, টাটা।